সবাইকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে চীন বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিশেষ করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত সম্মানজনক সুযোগ। আজকের সেশনে আমরা সরাসরি একজন সফল সিএসসি স্কলারশিপ পার্টিসিপেন্ট এর কাছ থেকে তার স্কলারশিপ অর্জনের যাত্রা, চীনে উচ্চশিক্ষার অভিজ্ঞতা এবং গবেষণা জীবন সম্পর্কে জানতে পারবো। আশা করি সেশনটিতে যারা চীন বা অন্য কোনো দেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আজকের সেশনে আমাদের ডিস্টিংগুইশড স্পিকার, একজন সফল গবেষক ও শিক্ষাবিদ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর জিন্নাতুল আরিফ স্যার। চীনের খ্যাতিনামা নর্থ চীনা ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি বেইজিং চায়না থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থার্মোফিজিক্স বিষয়ে তার পিএইচডি সম্পন্ন করেছেন। আজকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন তার সিএসসি স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতা, চীনে উচ্চশিক্ষার যাত্রা, গবেষণা অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। স্যার, এনওয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার। গ্লোরিয়াস আম, ইউ। আহ, আমরা তাহলে শুরু করি। আমি একটু স্লাইড শেয়ার দিই আর কি, জি শিওর স্যার। অ্যাক্সেস দিয়ে নিই। স্যার, অনুগ্রহ করে যদি একটু রেকর্ড অপশনটা চালু করতেন। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ফুল ফুল স্লাইড দেখা যাচ্ছে তাই না এই মুহূর্তে? জি স্যার, দেখা যাচ্ছে। স্লাইড কি পরিবর্তন হচ্ছে? একটু আমাকে জানাবেন তাহলে। শিওর স্যার, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আমাকে একটু স্লাইডের পাশে ইয়ে দেওয়া যায়, আমার ভিডিও ইয়েটা দেওয়া যায়, আপনাদের কোনো অপশন থাকার কথা আর কি, একটু দেখবেন। মানে আমার স্লাইডটা অন হলে আমার ইয়েটা আসছে না আর কি, আমার ভিডিও অপশনটা আসছে না, সেটা আমি অফ করে দেওয়া নাকি? স্যার, আপনাকে আমরা দেখতে পাচ্ছি স্লাইডের পাশাপাশি। আচ্ছা, আমি আমার ইয়েটা দেখতে পাচ্ছি না আর কি। জি স্যার, আপনি দেখতে তাহলে পাবেন না, কিন্তু আমরা দেখতে পাবো। না, এটা করা যায়। আচ্ছা, ওকে, এনিওয়ে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে এই ওয়েবিনারে সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা ও সালাম। আসসালামু আলাইকুম। আহ, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আজকে আমরা চায়নার হায়ার স্টাডি নিয়ে আমরা একটু কথা বলবো, বোঝার চেষ্টা করবো। আমার ভিউ থেকে আমি আপনাদেরকে যৎসামান্য আপনাদেরকে বিভিন্ন গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা উপকৃত হন। আহ যদিও আমার পরিচয় দেওয়া হয়েছে, তারপরে আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি ডক্টর জান্নাতুল আরিফ। আহ, আমার পিএইচডি রিসার্চ ছিল সোলার এনার্জিতে, আর আমার মেজর হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার থার্মোইলেকট্রিক্স। আমি মাস্টার্স এবং পিএইচডি দুটোই চায়না থেকে কমপ্লিট করছি, এবং সেটা দুটাই হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ থেকে। এই হচ্ছে আমার সিম্পল পরিচয়। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আজকে যারা এখানে জয়েন করছেন, মোর দেন 30+, আপনারা কি সবাই মানে বর্তমানে কি ব্যাচেলরে আছেন নাকি মাস্টার্সে আছেন? যদি একটু এটা জানতে পারি যে আপনারা আসলে কিসের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আমি সেটা ফোকাস করতে পারবো অনেক বেশি। স্যার, এখানে ম্যাক্সিমাম কিসে? ভ্যারিয়াস স্যার, এখানে ভ্যারিয়াস সবাই আছেন। কেউ হয়তোবা অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছেন, কেউ হয়তোবা ব্যাচেলর কমপ্লিট করেছেন, সবাই আছেন এখানে। আচ্ছা, আর সবাই কি এখানে যারা আছে সবাই কি মানে বর্তমানে দেশে আছে নাকি দেশের বাইরে থেকে আছে, অন্য কোনো দেশ থেকে? এমনও আছে স্যার বাইরে থেকে। সো ডিয়ার আচ্ছা, আচ্ছা। পার্টিসিপেন্টস, আপনারা চাইলে নিচে লিখতে পারেন যে আপনারা কোত্থেকে আছেন বা না, এটা কোনো এটা না, জাস্ট আমি একটু বোঝার চেষ্টা করলাম যে যারা আছে এখানে তারা কোথা থেকে আছে আর কি। যাতে আমার পক্ষে কথা বলা একটু সুবিধা হয়। এনিওয়ে, প্রথমে আহ, আমি আজকে গতানুগতিক যে ধারাতে একটা প্রেজেন্টেশন হয়, আমি আসলে লাইক এইভাবে প্রেজেন্টেশন দিব না। আমি জাস্ট চায়নাতে হায়ার স্টাডি করতে গেলে সেখানকার রিসার্চ, লাইফ স্টাইল এবং কিভাবে অ্যাপ্লিকেশন হবে সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেব।
এবং কোন কোন স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই অ্যাপ্লাই প্রসিডিউরটা কখন থেকে শুরু হতে পারে, এবং কি কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে। এই 10 সামান্য এটার উপর আমি একটা আপনাদেরকে গাইড করার চেষ্টা করবো আর কি। আশা করি আপনারা উপকৃত হবেন। চলেন আমরা তাহলে শুরু করি আর কি। আজকের আমি আজকের এই ওয়েবিনারে আমি যে জিনিসটা ফোকাস করছি আহ, মূলত স্কলারশিপ এবং রিসার্চ অপরচুনিটি ইন চায়না। মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ আমরা একটা ফলো করবো আর কি প্রথম থেকে। চল আমরা একটা রোড ম্যাপ দেখি আর কি। একটা চায়নাতে যদি আমরা স্কলারশিপের জন্য যেতে চাই, আসলে সেগুলো পসিবল ওয়ে কোন স্কলারশিপের জন্য, এবং সেই পসিবল ওয়ে গুলোর ভিতরে প্রথমে আসবে যে হয় চায়না, আমি কেন চায়নাতে যাব, বা অনেকে ইউরোপে যায়, তাদের গোল থাকে যে আমি ওখানে সিটিজেনশিপ পাবো, ফার্দার ওখানে লিভিং করবো। চায়নাতে কি আদৌ এই সুযোগ আছে কিনা, চায়নাতে আফটার স্টাডি আমাকে লিভ করতে হবে কিনা, বা আমার আফটার গ্রাজুয়েশন লাইক মাস্টার্স হোক বা পিএইচডি হোক, তারপরে আমি সেখানে কি ধরনের অপরচুনিটি গেইন করতে পারবো। সেটা নিয়েও আমি একটু সামান্য কথা বলবো। আমার প্রথমে যে আমি রোড ম্যাপ রাখছি সেরকম ফার্স্ট স্লাইডে এরকম হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে স্কলারশিপের ল্যান্ডস্কেপ ইন চায়না, চায়নাতে কি ধরনের স্কলারশিপ গুলো আছে। লাইক চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, সিএসসি টাইপ এ অ্যান্ড সিএসসি টাইপ বি, এই দুটো সম্বন্ধে তারপরে ইউনিভার্সিটি এবং সুপারভাইজার সিলেকশন, এটা খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকেই বোঝে না যে কিভাবে একজন সুপারভাইজারকে ম্যানেজ করতে হবে, এবং ইউনিভার্সিটি সিলেকশনটা কোন পর্যায়ে করা হয়। আহ, আরেকটা সবচেয়ে ক্রিটিক্যাল আমি বলি যেটা, যেটাতে ম্যাক্সিমাম ছেলে পেলে যে দুটাতে ফেল করে, একটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন, মানে ইউনিভার্সিটি পাইলেও দেখা গেছে সাবজেক্ট পাচ্ছে না খুঁজে, আবার সাবজেক্ট পাইলে প্রফেসর ম্যানেজ করতে পারতেছে না, আবার দেখা গেছে যে সাবজেক্ট পাইছে, প্রফেসর ম্যানেজ হয়েছে, কিন্তু ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন গুলো তারা ভালোভাবে রেডি করতে পারতেছেন, এবং কি কি ধরনের ডকুমেন্ট লাগবে সে আদৌ সে সম্পর্কে তার ন্যূনতম আইডিয়া নেই। এবং সিএসসি সিএসসি টাইপের এ এবং বি বাহিরেও যে আরো কিছু স্কলারশিপ আছে, সেই স্কলারশিপ সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। সবাই মনে করে যে চায়নাতে শুধু মনে হয় দুটো স্কলারশিপ, মানে একটা স্কলারশিপ, সেটা টাইপ এ অ্যান্ড টাইপ বি। সো আমরা এখন ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে ধারণা করতে দিব, এবং আনসু যেটা হচ্ছে চায়নার সবচেয়ে বেস্ট স্কলারশিপ, শুধু চায়নার না, ওয়ার্ল্ডের সেরা কয়েকটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের সেরা কয়েকটা স্কলারশিপের ভিতরে আনসু স্কলারশিপ একটা অন্যতম। তা চলুন আমরা প্রথমেই আমি বলছি যে আমার ফার্স্ট ইয়ার কথা বলি হয় স্টাডি ইন চায়না। কারণটা হচ্ছে আমরা যখন চায়নার কথা বলি, আমাদের দেশে একটা কমন ফিনোমিনা যে ওকে, আমি চায়নাতে যাচ্ছি, চায়না থেকে আদৌ পড়াশোনা হয় কিনা, চায়নাতে মনে হয় জাস্ট ট্রাভেল, বা তারা শুধু প্রোডাক্ট তৈরি করে, এখানে ব্যবসায়িক পারপাসে মানুষ যায়। এটা অনেকেই চিন্তা করে, চিন্তা করতে পারে যে আচ্ছা, চায়নাতে মনে হয় যেরকম আমরা কম দামি প্রোডাক্ট পাই, চায়নাতে মনে হয় সবকিছু এরকম কম দামি, পড়াশোনার মানটা কম দামি। আসলে কি আদৌ তাই? চায়নার একাডেমিক কোয়ালিটিটা কেমন, এবং তাদের রিসার্চ ইনভায়রনমেন্টটা কেমন, এবং ততপরি তাদের সোশ্যাল যে সিকিউরিটি, সেই সিকিউরিটি পার্সপেক্টিভটা আমাদের ভিউ থেকে কেমন। একটা দেশে যখন আমরা সিলেক্ট করি, সেই দেশে শুধু জাস্ট বাংলাদেশ থেকে বের হয়ে অন্য দেশে চলে গেলাম, আসলে সেটা আদৌ ঠিক না আমার কাছে মনে হয়। একটা দেশে যখন আমরা হায়ার স্টাডির জন্য যাব, সেখানে মূলত অনেকগুলো বিষয়ের সাথে অন্যতম কয়েকটা বিষয় থাকা দরকার। যে আমার গ্রাজুয়েশনের পরে বা আমার গ্রাজুয়েশনের আগে যে টাইমটা থাকবে, সেই টাইমটা আমার জন্য কোয়ালিটিফুল হবে কিনা, আমি সেক্ষেত্রে কিছু লার্ন করতে পারবো কিনা। সো একাডেমিক কোয়ালিটিটা ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা যারা হায়ার স্টাডি করতে চাই, আহ, এটা আমাদের অনেকেই শুধু একটা ডিগ্রির জন্য যায়, অনেকে রিসার্চ করতে চায়, আবার অনেকে জাস্ট বাংলাদেশকে ত্যাগ করতে হবে, দেশে ভালো লাগতেছে না, দেশে সিকিউরিটি নাই, দেশ থেকে বের হতে হবে, এর জন্য অনেকে যেতে চায়। আহ, যেটা যে কারণেই হোক, সবার সবার কিন্তু একটা আলটিমেটলি গোল হচ্ছে যে আমার অ্যাটলিস্ট একটা ডিগ্রি কমপ্লিট করা, এবং সেই ডিগ্রি কমপ্লিট করতে আমি যেন কিছু লার্ন করতে পারি, সেই লার্নটা যেন পোর্টফোলিও হয় আমার জন্য। আর সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য একাডেমিক
কোয়ালিটিটা এবং রিসার্চ এনভায়রনমেন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি স্কলারশিপ যেটা আসবে, স্কলারশিপের যেটুকু আমি ফান্ড পাবো সেটা আদৌ আমার হচ্ছে লিভিং কস্টটা ওখানে সম্ভব কিনা, আমার কি আবার বাংলাদেশ থেকে আমি টাকা নিতে হবে কিনা, বা আমার ওখানে চলতে পারবো কিনা। এখন ফার্স্ট অফ অল চায়নার রিসার্চ রিসার্চ মানে কোয়ালিটি সম্পর্কে যদি একটা ধারণা আপনাদেরকে দিই, বর্তমানে বিশ্বে সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে বেশি রিসার্চ পেপার পাবলিশ হয় চায়না থেকে। কোয়ালিটিফুল ব্যাপারটা কনফিউশন থাকলেও, বাট সবচেয়ে বেশি রিসার্চ পেপার পাবলিশ হয় চায়না থেকে, এবং নেচারে সবচেয়ে বেশি পেপার পাবলিশ হয় চায়না থেকে, সায়েন্সে সবচেয়ে বেশি পেপার পাবলিশ হয় চায়না থেকে। সো চায়না যে একটা মিনিমাম না, খুব হাই কোয়ালিটি তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের রিসার্চের ক্ষেত্রে, সেটা এই পাবলিকেশন সিনারি থেকে আমরা বুঝতে পারি। এবং এর বাইরে আমরা যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া বা আমরা যারা বিভিন্ন সাইট গুলো পর্যবেক্ষণ করি, আমরা তো অবশ্যই আমরা উন্নীয় যে তাদের ডে বাই ডে তাদের যে হচ্ছে রিসার্চ কোয়ালিটি এবং তাদের যে ইনোভেশন আসতেছে সেটা আমরা দেখতে পাই। সো তাদের রিসার্চ কোয়ালিটি, এটা নিয়ে আমার কাছে মনে হয় কারো সন্দেহ থাকার কথা না। সেকেন্ডলি আসতে পারে যে চাইনিজ ইউনিভার্সিটি গুলোর ইনভায়রনমেন্ট কেমন। আসলে এই ইনভায়রনমেন্টটা এমন আছে যে আমরা যারা বাংলাদেশে কালচারে বড় হয়েছি, আমরা আমাদের ইউনিভার্সিটি গুলোতে বড় ভাই এবং পলিটিক্যাল ভাই এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। চায়না কি আদৌ সেই ধরনের প্রবলেম আছে কিনা? যদি এটার অ্যান্সার হয় অবশ্যই না, চায়নাতে এরকম কোনো প্রবলেম নাই। চায়নাতে লাইফটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনি ঝঞ্ঝাটটা মুক্ত আর কি। আপনি যাবেন, আপনি নিজের কাজ নিজে করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সো রিসার্চ কোয়ালিটি এবং চাইনিজ ইউনিভার্সিটি, এটা হচ্ছে খুবই মানে গুড একটা এনভায়রনমেন্ট। আর থার্ড হচ্ছে, এখানে আরেকটা জিনিস আপনি খুব চমৎকার পাবেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করার। দেখা গেছে যে আপনি এখানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কোলাবোরেটর পাবেন। চায়না এখন যেহেতু গ্লোবাল হাব ধরা হয়, আহ, চায়নাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে বিজনেস আর জ্ঞান, এখানে হচ্ছে মানে লট অফ থিং আর কি। আপনি যা চান, অনেকে বলে চায়নাতে আপনি যা চান তাই পাবেন, যদিও আমি এই কথার সাথে একমত না, বাট অনেকে বলে আর কি। এখন আফটার মাস্টার্স, তারপরে পিএইচডি, যারা মাস্টার্স করতে চান তাদের রোডটা কি হবে, যে তারা কিভাবে চায়নাতে স্টে করবে। আবার যারা হচ্ছে পিএইচডি, তাদের কেরিয়ার রোডটা কি হবে। দেখেন, চায়নাতে যেটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্টি, আপনি এখানে সিটিজেনশিপ পাবেন না, এটা আপনি মাথায় রাখতেই হবে। চায়না তারা কখনো সিটিজেনশিপ দেয় না। হ্যাঁ, চায়নাতে আপনি মাস্টার্স করার পরে জব নিয়ে আপনি থাকতে পারবেন, বিজনেস করতে পারবেন, এটা চায়নাতে অপরচুনিটি আছে, গুড অপরচুনিটি। এবং আবার অনেকেই করে কি, যে চায়নাতে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে তারা এই রোডটা, এই এক্সপিরিয়েন্সটা ইউজ করে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া দিকে মুভ করে। কারণটা হচ্ছে, আপনি যখন চায়নাতে থাকবেন, চায়না একটা এখন অলরেডি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, এবং তাদের রুলস রেগুলেশন এবং তাদের নিয়ম কানুন প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ল্ড মাপে। সো আপনি যখন এখানে একটা লং টাইম এই দেশে থাকবেন, 2 বছর, 3 বছর বা 4 বছর একটা স্টাডি করলেন, তখন আপনি একটা নিয়মের মাঝখানে থাকবেন, এবং একই সাথে আপনার পোর্টফোলিওটা একটু হলেও ইনরিচ হবে। এই পোর্টফোলিও দিয়ে অনেকে খুব ইজি ভাবে ইউরোপে যে কোনো দেশে হচ্ছে, বা আমেরিকাতে বা আদার্স অন্য কান্ট্রিতে, যে সব কান্ট্রিতে সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ পাওয়া যায় এবং অন্যভাবে থাকা যায়, তো তারা সেই দেশগুলোতে তারা এই রোডটা ইউজ করে। আর এর বাইরেও অনেকেই বর্তমানে চায়নাতে থেকে যায়, এবং তারা আমি এমন অনেককে দেখছি, তারা 50 ইয়ার্স থেকে চায়নাতে আছে, এখানে বিজনেস, এখানে ব্যবসা বাণিজ্য, হোল হোল থিং তার চায়না কেন্দ্রিক একটা, সেটাও অপরচুনিটি আছে। আর যারা পিএইচডি করবে, পিএইচডি পরে তাদের আর কি সুযোগ আছে, এখানে একাডেমিতে যাওয়ার সুযোগ আছে, এখানে পোস্ট ডক্টরাল থেকে একাডেমিয়া এবং আর&ডি তে
তাদের চায়না হচ্ছে R&D তে বিশাল একটা তাদের ইনভেস্টমেন্ট আছে। সো আপনার এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। আবার এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, ইন্টার্নশিপ, সো লট অফ থিং আছে। আমরা যখন চায়নার রিসার্চ এনভায়রনমেন্ট, তারপরে ইউনিভার্সিটি পরিবেশ, তারপরে ফিউচার একটা আমরা ডিরেকশন পাচ্ছি। এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমি যখন চায়নাতে স্টাডি করতে যাব, চায়নাতে সেই মুহূর্তে কি আমি, কারণ আমাদের দেশে যেহেতু আমাদের এখানে আমরা মিডিল ক্লাস বিলং করি সবাই ম্যাক্সিমামই, তো অনেকেরই চিন্তা থাকে যে আচ্ছা আমি যদি উইদাউট স্কলারশিপ ছাড়া চায়নাতে যাই, তাহলে কি আমি সেখানে জব করে, পার্ট টাইম জব করে, লাইক ইউরোপ বা আদার কান্ট্রির মতো, যে আমি পার্ট টাইম বা আদার জব করে আমি লিভিং করতে পারবো কি? যদি আমাকে এই কথা বলে, এজেন্সি অনেক কথা বলে। বর্তমানে আমি কয়েকটা এজেন্সি দেখছি, তারা প্রচার করছে যে চায়নাতে আপনারা আসেন, এখানে প্রচুর পরিমাণে জবের, পার্ট টাইম জবের স্টুডেন্টের জন্য সুযোগ আছে। আমি প্রথমে বলবো যে এই যারা এই কথাটা বলে, তারা টোটালি একটা রং ইনফরমেশন দেয় এবং মিথ্যা কথা বলে আর কি। চায়নাতে কোনো কালেই স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ কোনো জব করতে পারবে না, এটা ইললিগাল। তবে হ্যাঁ, উইথ ইউনিভার্সিটি পারমিশন এবং ইন্টার্নশিপ ভিসা, মাইন্ড, ইন্টার্নশিপ ভিসা, এটা নিয়ে আপনি হচ্ছে যদি ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন এবং ইউনিভার্সিটি পারমিশন দেয়, তাহলে এই ভিসা নিয়ে আপনি হচ্ছে ইন্টার্নশিপ করতে পারবেন এবং কিছু জব করতে পারবেন। সেটা হচ্ছে খুব লিমিটেড। বাট এখানে হচ্ছে গুড নিউজ হচ্ছে, চায়নাতে লস অফ স্কলারশিপের ওয়ে আছে, এবং সেই স্কলারশিপটা চাইলেই অনায়াসে এটা গ্রেড করা পসিবল। একটু চেষ্টা করতে হবে। একটু চেষ্টা বলতে একটা রোড ম্যাপ ফলো করতে হবে, একটা গাইডলাইনের মতো যেতে হবে, যাতে সাকসেসটা বেড়ে যায়, সাকসেসটা বেড়ে যায়। আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে, দেখা গেছে ম্যাক্সিমামই তাদের এই নলেজটা না থাকার কারণে তারা সাকসেসফুলি স্কলারশিপটা পায়নি। এখানে অনেক কিছু ইস্যু আছে, যেমন ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ রিসার্চ এক্সপিরিয়েন্স, রেজাল্ট ভালো না, তারপরে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানে না, ইভেন দো এজেন্সির প্রলোভন আছে। সো এই সব ইস্যুগুলো যদি কেউ ওভারকাম করতে পারে এবং সে যদি একটা 6 থেকে 9, 7, 8 মাসের একটা প্ল্যান করে, তাহলে আমি মনে করি যে যে কোনো একটা গুড স্কলারশিপে চায়নাতে যাওয়া পসিবল। আচ্ছা, এটা হচ্ছে চায়না সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এরপরও আমরা যখন এই নেক্সট স্লাইড গুলো যাব, তখন আমরা পর্যায়ক্রমে আরো চায়নার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করবো। এবং আপনারা যখন কোশ্চিনারি সেশন আসবে, তখন যদি আপনাদের কিছু কোশ্চিন থাকে, সেটাও আমাকে তখন জানাতে পারেন, আমি সেটা স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো। আমরা এখন দেখবো স্কলারশিপ গুলো কি কি আছে চায়না। আমি প্রথমে বলছি, আমার প্রথম স্লাইডে আমি বলছি চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। আহ, 1 নম্বর হচ্ছে চায়নার সবচেয়ে পপুলার যে স্কলারশিপটা, যেটা আমরা কমনলি সবাই জানি, চাইনিজ গভর্নমেন্ট। একটা কথা বলে রাখি, চায়নাতে সবচেয়ে টপ দুটো স্কলারশিপ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে আনসু স্কলারশিপ। এই দুটাই হচ্ছে চায়নার সবচেয়ে বেস্ট স্কলারশিপ। এবং শুধু চায়নার না, নট অনলি চায়না, বাট অলসো এটা অলরেডি সেটা কয়েকটা স্কলারশিপের ভিতরে এই স্কলারশিপ দুটাকে ধরা হয় আর কি। কারণটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা এমন একটা স্কলারশিপ, এই স্কলারশিপে আপনি যে সময়টা, মানে যেদিন থেকে পাইলেন, মানে যে মাস থেকে আপনি স্টাইপেন্ড পাওয়া শুরু হলো বা স্কলারশিপটা শুরু হলো, সেদিন থেকে যেদিন আপনার এন্ড হবে আপনার স্টাডি বা স্কলারশিপ, সেদিন কিন্তু আপনি একটা রাজকীয় লাইফ লিড করতে পারবেন। এবং আপনি খুব মানে একটা লাভিশ লাইফ স্টাইল এনজয় করতে পারবেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে পরিমাণ ফান্ড দেয় এবং যে ধরনের সুযোগ সুবিধা দেয়। আনসু স্কলারশিপটা আনসু স্কলারশিপটা দেয় মাস্টার্স এবং পিএইচডির জন্য। আহ, এটা হচ্ছে মূলত একটু স্কলারশিপের অ্যামাউন্টটা বেশি। মানে আমি বলতে চাচ্ছি যে মানি অ্যামাউন্টটা বেশি রাদার দেন সিএসসির চেয়ে। বাট এটা হচ্ছে, আনসু হচ্ছে স্কলারশিপের পরিমাণটা কম, আর সিএসসির অ্যামাউন্ট, মানে স্কলারশিপের পরিমাণটা অনেক বেশি। আর এর মানে হচ্ছে কয়েক হাজার স্টুডেন্টকে এভরি ইয়ার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ দেয়, সিএসসি স্কলারশিপ। আর আনসু হচ্ছে কয়েক শত পায় আর কি, 400-500। এর বাইরে আছে ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো। ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো সাধারণত ইউনিভার্সিটির নিজস্ব ফান্ডের কিছু স্কলারশিপ থাকে,
সেটা ফুল ফান্ড হতে পারে, তারপরে হচ্ছে পার্সিয়াল হতে পারে। আবার এর বাইরে আছে যেমন চ্যান্সেলর স্কলারশিপ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, এগুলো ইউনিভার্সিটি রিলেটেড স্কলারশিপ, এগুলো মোটামুটি ভালো টাকা দেয় আর কি। এগুলোর ফান্ড নির্ভর করে আসলে আপনি কোন ধরনের মানে অপার গ্রেড করছেন আর কি। এর বাইরেও আবার আরো কিছু আছে যেমন গভর্নমেন্ট স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপটা মূলত হচ্ছে প্রভিন্সিয়াল, মানে বিভিন্ন প্রদেশের স্কলারশিপ গুলো। দেখা গেছে যেমন আমরা যখন বেইজিং, আমি তো বেইজিং এ আমার লাস্ট 9 ইয়ার্স থাকা। দেখ বেইজিং এর একটা স্কলারশিপ ছিল, সেটাকে বলা হতো হচ্ছে বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে আরেকটা স্কলারশিপ ছিল গ্রেট অল স্কলারশিপ। তারপরে হচ্ছে মোপাকম, এরকম বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। তবে আমার সাজেশন থাকবে, যারা চায়না কেন্দ্রিক, চায়নাতে যারা 2027-কে যারা টার্গেট করবে, 2027-এ যারা চায়নাতে যেতে চান, তারা যখন তাদের স্কলারশিপের প্ল্যানটা সাজাবেন যে কোন স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, আমার সাজেশন থাকবে আপনারা প্রথমে প্রায়োরিটি দিবেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটাকে, টার্গেট এ। তারপরে আংশিকও রাখতে পারেন যদি আপনার সাথে যদি এটা অ্যালাই করে। এবং থিঙ্কিং এ এবং বি এর পাশাপাশি আপনারা সিডি, তখন ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট স্কলারশিপ গুলো। তাহলে হবে কি, যদি আপনি সিএসসি কে শুধু টার্গেট করে রাখেন, সেক্ষেত্রে হয়ে যাবে যে আপনি সিএসসি হঠাৎ করে মিস্টেক হয়ে গেল, তখন আপনার তো আর যাওয়ার কোনো ওয়ে থাকবে না। সো আপনি যদি সিএসসি টা কোনো কারণে মিস হয়েও যায়, যাতে আপনি গভর্নমেন্ট স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ যে কোনো একটা গ্রেড করতে পারেন। যেহেতু এই স্কলারশিপ গুলো খুব চমৎকার, এগুলো ফান্ড এবং এগুলো হচ্ছে পড়াশোনার মান, এগুলো সবই তো সেম, পড়াশোনার মান তো সেম, পড়াশোনার মান নিয়ে কিন্তু কোনো টেনশন নাই যে ঠিক আছে আমি সিএসসি স্কলারশিপ পাইলাম আর আমি ইউনিভার্সিটি স্কলারশিপ পাইলাম তার মানে আমার পড়াশোনা মনে হয় ডিফারেন্ট হবে। নো, পড়াশোনা হচ্ছে জাস্ট এখানে সুযোগ সুবিধা, স্কলারশিপ সুযোগ সুবিধা। সিএসসি তে আপনার ফিক্সড অ্যামাউন্ট টাকা পাবেন, এবং দেখা যাবে ইউনিভার্সিটি স্কলারশিপ ফিক্সড পাবেন, সেটা অ্যামাউন্টটা হয়তো কম। এই জন্য সবাই সিএসসি স্কলারশিপ দেয়। এবং ওই সুযোগ সুবিধার কারণে স্কলারশিপের টাইপ এবং আদার্স সবকিছু নির্ভর করে। এখন চলেন যে আমরা একটু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ, দুটো টাইপ আছে, টাইপ এ এবং বি। তাহলে আমরা টাইপ এ নিয়ে একটু বোঝার চেষ্টা করি টাইপ এটা কি। আমাকে একটু বলবেন যে আমার স্লাইড কি দেখা যাচ্ছে আপনাদের? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার তাই না? জি জি। ওকে। কারণ আমি এখন তো বাংলাদেশে, আহ, আমি যেখানে থাকি প্রচুর আশেপাশে নয়েজ হয় আর কি। তো এই জন্য আমি খুব কনফিউজ যে আমার কথা শোনা যাবে কি। আচ্ছা, এনিওয়ে, সিএসসি টাইপ এ, সিএসসি টাইপের ক্ষেত্রে আপনাকে যে দুটো জিনিস বুঝতে হবে যে সিএসসি টাইপ এটা কিভাবে হচ্ছে এটা অ্যাপ্লাইটা হয়। যেহেতু সিএসসি টাইপের জন্য দুটা ওয়ে, মানে দুই দুই ধরনের টাইপ, একটা হচ্ছে টাইপ এ এবং টাইপ বি। আচ্ছা চলেন, আহ এই সিএসসি টাইপ এর মানে ওয়েটা কি তার আগে বলার আগে এটার অ্যামাউন্টটা কেমন দিল, স্টাইপেন্ড অ্যামাউন্টটা এটা একটু আপনারা জানেন। কারণ অনেকে হয়তো আগ্রহে আছেন যে আচ্ছা ঠিক আছে আমি সিএসসি টাইপ, অনেকে হয়তো ক্যালকুলেশন করা অলরেডি শুরু করে দিচ্ছেন, আমি সিএসসি টাইপ এ পাইলে তাহলে আমার অ্যামাউন্টটা কেমন হবে, আবার বি পাইলে আমার অ্যামাউন্টটা কেমন হতে পারে। এই জন্য আগে স্টাইপেন্ডের অ্যামাউন্টটা বলি। ব্যাচেলরের জন্য সিএসসি স্কলারশিপ দেয় এ টাইপে 2,500 এমবি। সো 2,500 এমবি বর্তমানে বাংলাদেশি বাজারে মোর দেন 50,000, লাইক 50,000 প্লাস। এর পাশাপাশি আপনি পাবেন হচ্ছে অ্যাকোমোডেশন ফ্রি, মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি, মেডিকেল ইন্স্যুরেন্সটা কভার করবে। বিসাইড আপনার হচ্ছে ফুল টিউশন ফিটা কভার করবে। লাইক আন্ডার গ্রাজুয়েটের জন্য 4 ইয়ার্স সাধারণত, 4 ইয়ার্স, অনেক সময় 5 ইয়ার্সও যায়। সো এটা ফুল টাইমটা তারা এই অ্যামাউন্টটা কভার করবে আর কি। মাস্টার্স এবং পিএইচডি তে, মাস্টার্সে তারা দেয় 3,000 আরএমবি, এবং পিএইচডির জন্য 3,500 আরএমবি। এটার সাথে আপনাকে হাউস দিলে, আপনি যদি ডর্মে থাকেন, ডর্মে বলতে ইউনিভার্সিটি হোস্টেলে, সেটা আপনি ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি। কিন্তু আপনি যদি আউটসাইড থাকেন, অনেকে ফ্যামিলি নিয়ে থাকে, তখন হচ্ছে পিএইচডির জন্য তারা 1,000 দেয়, আর মাস্টার্স এর জন্য দেয় 700 আর কি। আর এক্ষেত্রে এক একটা ইউনিভার্সিটি এক এক ধরনের পলিসি। অনেক ইউনিভার্সিটি আছে আপনি ইচ্ছা করলেই হচ্ছে
আউটসাইড অফ ইউনিভার্সিটি আপনি বাসা নিতে পারবেন। বাট অনেক ইউনিভার্সিটি আছে যে ঠিক আছে, কারণ বলতে হয় কি কারণে যেতে হয়, তখন ফ্যামিলি থেকে যে ডকুমেন্ট গুলো প্রোভাইড করতে হয়, সেই প্রোভাইডের উপর বেস করে আপনি হচ্ছে বাসা নেন। এটার পাশাপাশি বিশেষ করে পিএইচডি তে এবং মাস্টার্সে সুপারভাইজারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা আহ, হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটো এই দুটো থেকে প্রফেসরদের অনেক ফান্ড থাকে। তারা ফান্ড পুরো স্টুডেন্টদেরকে দেয়। এই ফান্ড নির্ভর করে 1,000, 1,500, 2,000। এটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে প্রফেসর টু প্রফেসর হচ্ছে ভেরি করে আর কি। অনেকে দেখা যায় যে প্রফেসরদের সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে প্রজেক্ট গুলো আছে সেগুলোতে কাজ করে, সেখানে ভালো একটা আর্ন করে। আবার অনেক দেখা যায় প্রফেসরের সাথে কোলাবোরেশনের একটা ইস্যু থাকে, সেখানে দেখা যায় যে পাবলিকেশন করলো, পাবলিকেশনের থেকে কিছু টাকা পাইলো, তারপরে দেখা গেলো যে নতুন কিছু ইনোভেশন করছে, সেখান থেকে বড় অ্যামাউন্ট পাওয়া। তো এইসব অনেক সুযোগ সুবিধা আছে আর কি। এখন টাইপে টাইপটা হচ্ছে, রোডটা হচ্ছে আপনার হোম কান্ট্রি, মানে হোম কান্ট্রি এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। লাইক আমরা অ্যাপ্লাই, যারা আমরা টাইপের জন্য অ্যাপ্লাই করবো, তাদের অ্যাপ্লাই করতে হবে চাইনিজ এম্বাসি বাংলাদেশে। এক্ষেত্রে আগের সিস্টেম যেটা ছিল লাস্ট ইয়ারে, বা আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি থেকে তারা একটা সার্কুলার দেয়, সেটা মনে হয় অ্যাপ্লাই করে তারপরে এম্বাসি একটা শর্টলিস্ট করে, অথবা ডিরেক্টলি এম্বাসিতে, আমি ভুলে গেছি। যে কোনো দুটো হতে পারে। আগে ছিল, প্রথমে দিকে ছিল মনে হয় এডুকেশন মিনিস্ট্রি, তারপরে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে শর্টলিস্ট করে দেন এম্বাসি সিলেক্ট করে। বাট লাস্ট ইয়ারে মেবি, আমি যদি ভুল না করে থাকি, মেবি লাস্ট ইয়ারে সরাসরি এম্বাসিতে অ্যাপ্লাই করতে হয়েছে, এম্বাসি সিলেক্ট করছে, লাইক দিস। এটা যেহেতু এটা প্রতি বছরই চেঞ্জ হয়, সো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে চেঞ্জ হতে পারে আর কি। আহ, এখন একজন স্টুডেন্টকে যখন সিএসসি টাইপ এর জন্য সে প্রিপারেশন নিবে, আহ, তাকে প্রথমেই যে কাজগুলো করতে হবে, আহ, তার এলিজিবিলিটি দেখতে হবে, সে কোন প্রোগ্রামে যেতে চায়। লাইক সে কি মাস্টার্স যেতে চাচ্ছে নাকি পিএইচডি তে যেতে চাচ্ছে, সেই জিনিসগুলো তাকে আগেই চিন্তা করতে হবে। তারপরে আপনাকে মানে এম্বাসি অ্যানাউন্সমেন্ট, এটা বাংলাদেশ যেটা আর কি, বাংলাদেশ চাইনিজ এম্বাসি অ্যানাউন্সমেন্ট আপনি দেখতে হবে। আর সিলেক্ট ইউনিভার্সিটি প্রোগ্রামটা, তারপরে আপনি ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করতে হবে, এবং সিএসসি পোর্টালে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এম্বাসি আপনাকে যে ওয়েতে অ্যাপ্লাই করতে বলবে, সেই ওয়েতে আপনাকে হচ্ছে পুরো ডকুমেন্ট এবং প্রপারলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন সিভেন আপনি আসবে হচ্ছে ইউনিভার্সিটি এবং এম্বাসি রিভিউ, ইন্টারভিউ, ডকুমেন্ট চেক এন্ড ফাইনাল রিকমেন্ডেশন। মানে ওয়ে কিন্তু এই যে আমি যে আপনি সিএসসি টাইপ এর ক্ষেত্রে যে ওয়েটা বলতেছি, আপনি মাথায় রাখতে হবে এই ওয়েটা হচ্ছে মোটামুটি আপনার চায়নাতে যাওয়ার জন্য, এই ওয়েটা আপনাকে ফলো করতে হবে প্রত্যেক স্কলারশিপের জন্য। একটু এখানে একটু ভেরি করতে পারে। যেমন আপনাকে সিএসসি টাইপ এর জন্য অ্যাপ্লাই করতে হয় সরাসরি এম্বাসির থ্রুতে, আবার বিট টাইপের সিএসসি বি একটু আদার্স ওয়েতে। অ্যান্ড অলসো আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো এবং আনসারি স্কলারশিপ গুলো করবেন, সেটা একটু ডিফারেন্ট হয়েছে। বাট মোটামুটি স্টেপ গুলো কাছাকাছি আর কি, খুব বেশি চেঞ্জেস নেই। আমি আগেই বলছি যে হচ্ছে সিএসসি টাইপের এর ক্ষেত্রে আপনার আহ, যে সিএসসি পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে রেড কালার দিয়ে দেখে দিচ্ছি, studyinchina.csc.edu.cn, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এজেন্সি নাম্বার আছে, এই যখন আপনি হচ্ছে স্টাডিং চায়না সিএসসি এটাতে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে হচ্ছে একটা এজেন্সি নাম্বার দিতে হবে। বাংলাদেশি বাংলাদেশের জন্য এজেন্সি নাম্বার হচ্ছে 0501। এটা শুধু বাংলাদেশের জন্য। এটা হচ্ছে মেইন। এটা আমি মনে করি না যে এটা হচ্ছে মেইন থিং, যে আহ, এই সিএসসি অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করা বা এজেন্সি নাম্বার। আমার কাছে মনে হয় সবচেয়ে বর্তমানে হচ্ছে একজন স্টুডেন্ট সিএসসি স্কলারশিপ পাবে কি না, বা একজন স্টুডেন্ট চায়নাতে
হায়ার স্টাডির জন্য সে এলিজিবল কিনা, সেটার ফার্স্ট স্টেপটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য দ্রুত গতিতে একজন রিসার্চ সুপারভাইজার মানে প্রফেসর ম্যানেজ করার। আমি মনে করি একজন স্টুডেন্ট যদি একজন সুপারভাইজার ম্যানেজ করতে পারে, তাহলে তার ফুল অ্যাপ্লিকেশন জার্নি 30%, 30 থেকে 40% কাভার হয়ে গেছে। প্রফেসর ম্যানেজ হলো, তখন আদার্স কাজগুলো চলে আসবে। কিন্তু আপনি সব কাজ করে ফেললেন বাট প্রফেসর ম্যানেজ করতে পারলেন না, তাহলে আমি মনে করি না যে হচ্ছে খুব ভালো কোনো এটা সুফল বয়ে নিয়ে আসবে। আমরা সিএসসি টাইপ বির ক্ষেত্রে আমরা দেখি, যদি সিএসসি টাইপ বির ক্ষেত্রে হচ্ছে কোর আইডিয়া হচ্ছে, আমি বলছি আপনি মনে রাখবেন, সিএসসি টাইপ এর ক্ষেত্রে হচ্ছে আপনার হোস্ট কান্ট্রি এম্বাসির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা, সিএসসি টাইপ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আপনাকে সিএসসি পোর্টাল প্লাস এম্বাসি বোথ আপনাকে ফলো করতে হবে ইউনিভার্সিটি। আর সিএসসি টাইপ বিটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। লাইক যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, আমি জাস্ট একটা আইডিয়ার জন্য, মানে এটা একটা আপনাদের বোঝানোর সুবিধার্থ, ধরেন আমি নর্থ চাইনা টিপর ইউনিভার্সিটিতে পড়ছি। এটা হচ্ছে একটা রিসার্চ ইউনিভার্সিটি এবং টপ একটা চায়নার টপ ইউনিভার্সিটির ভিতরে একটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য। এখন অনেকেই থিঙ্কিং করলো, ঠিক আছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য আমি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। লাইক যেমন বেজিং এ একটা, বেজিং আমার ইউনিভার্সিটি ধরলেন, নর্থ চায়না, তারপরে ধরেন আপনি সিলেক্ট করলেন নানজিং একটা, আদার্স প্রভিন্সে আলাদা। এখন আপনি কোথাও সুপারভাইজার আপনি সিলেক্ট করতে পারলেন না, মাস্টার্স হোক পিএইচডি হোক, আপনি কোথাও সুপারভাইজার ম্যানেজ করতে পারলেন না, তাহলে কিন্তু বর্তমানে এই প্রেজেন্ট টাইমে, আগে এটা ছিল না, প্রেজেন্ট টাইমে আপনি উইদাউট সুপারভাইজার আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বাট আপনি 4টে থেকে 5টা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করছেন এবং 4টে থেকে 5টা ইউনিভার্সিটিতে আপনি দেখতেছেন আপনার যে মেজরে যেতে চান এবং যা আপনার রিসার্চ ডিরেকশন, সেই অনুযায়ী প্রফেসর পাইছেন এবং ইংলিশ থট। কারণটা হচ্ছে আপনাকে দেখতে হবে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইংলিশ থট সাবজেক্ট নাও থাকতে পারে। তাদের অনেক সাবজেক্ট আছে, কোর্স সাবজেক্ট, সেগুলো হচ্ছে চাইনিজ থট। সো আপনি কেবল ইংলিশ থটের সেই সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। আপনি যখন ইংলিশ থটের সাবজেক্টটা খুঁজে বের করবেন, তখন আপনি এবং প্রফেসর পেয়ে গেলেন, সেটা হবে হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটি। তার মানে কি, আপনি হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি অনলি বি টাইপের জন্য একটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এক্ষেত্রে আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই চিন্তা করে যে ঠিক আছে আমি চায়নাতে যাচ্ছি, চায়নাতে আবার ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা টপ ইউনিভার্সিটি, এটা আবার দেখার ইস্যু আছে নাকি, আমার যে প্রোফাইল আমি যেভাবে টপ ইউনিভার্সিটি না, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার অবস্থান অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করা সবচেয়ে বেটার। কারণ চায়না থেকে এই 2026-এ এবং 25-এ প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি স্টুডেন্টদের প্রোফাইল রিজেক্ট হয়ে গেছে। সো আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, প্রফেসর সিলেক্ট করবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রফেসর আপনি সে কোঅপারেটিভ কিনা, সেটা আপনি প্রথম থেকে বুঝতে পারবেন। সো বি টাইপের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন থ্রোটা হচ্ছে আহ, আপনি হচ্ছে ইউনিভার্সিটি থ্রোতে করবেন। ইউনিভার্সিটি আসলে একটা ইউনিভার্সিটি আপনি কি খুঁজবেন, একটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টটা খুঁজবেন। প্রথমে আপনার একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, সেখানে যে আপনার ফার্স্টে যে জিনিসটা দেখবেন যে আপনি যে সাবজেক্টে করতে চান, সেই সাবজেক্টটা ইংলিশ থটে আছে কি না, সেটা খুঁজে বের করলেন 1 নাম্বার। 2 নম্বর পয়েন্ট, আপনি দেখবেন যে আপনি যে রিসার্চ করতে চান সেই রিসার্চ প্রফেসর আছে কি না। 3 নাম্বার আপনি দেখবেন পাশাপাশি এই প্রফেসর খোঁজার পাশাপাশি দেখবেন যে এই ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ দেয় কি না। কারণ সব ইউনিভার্সিটি, সবগুলো সব ইউনিভার্সিটি সব মানে সিএসসি স্কলারশিপ দেয় না। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অথবা সাংহাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং মারাত্মক, এটার একটু ওয়েবসাইটটা ঘাটে দেখবেন যে টপ যে মনে করেন 100 থেকে টপ টপ
800 বা টপ 1000 ইউনিভার্সিটিকে আপনি দেখবেন। এই ইউনিভার্সিটি গুলো তো সাধারণত হচ্ছে সিএসসি স্কলারশিপ তারা দেয়, এবং একই সাথে ইংলিশ থট থাকে আর কি। সাংহাইটা খুব ভালো, সাংহাইটা যেটা কিউএস অল র্যাঙ্কিং যেভাবে চেক করে আর কি। সো আপনার সাংহাই ইউনিভার্সিটি অল র্যাঙ্কিং, সেটা তো আপনি চেক করে দেখতে পারেন, সেখানে ইউনিভার্সিটি লিস্টটা থাকবে। সেখান থেকেও আপনার ইউনিভার্সিটি লিস্টটা পেয়ে যাবেন। এখন আমি আগেই বলছি, টাইপ এ এবং পি যেহেতু দুটো ডিফারেন্ট, এটার এজেন্সি নাম্বারও কিন্তু ডিফারেন্ট হবে। আহ মানে আপনি হচ্ছে টাইপ এর ক্ষেত্রে এজেন্সি নাম্বার বাংলাদেশের জন্য 0501, বাট টাইপ বির কারণ বি বি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের হচ্ছে, সরি, এটা হচ্ছে টাইপ বি হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি তার এজেন্সি নাম্বার ভেরি করবে। লাইক একটা ইউনিভার্সিটিতে হয় লাইক 2005, দেন আদার ইউনিভার্সিটি হবে অন্যটা। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আপনি যখন টাইপ বির ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করবেন, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে। এবং ইউনিভার্সিটি যখন চুজ করবেন টাইপ বির ক্ষেত্রে এবং টাইপ এর ক্ষেত্রেও, সেটা কয়েকটা জিনিসকে ফোকাস রাখবেন। সেই ফোকাসটা হচ্ছে কোন সিটিতে যাচ্ছেন, এবং সেই সিটির এনভায়রনমেন্ট কেমন, সেটা আপনার সাথে শুট করবে কিনা, এটা একটু গুগল করবেন আর কি। গুগলে তো অ্যাভেলেবল ইনফরমেশন। এবং সুপারভাইজারের সাথে আপনার কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছে কিনা। অনেক সুপারভাইজার আছে, আহ, তারা ভালো, কিন্তু তাদের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে না, তখন কিন্তু আপনি ওয়ার্ক করে মজা পাবেন না। আবার অনেক সুপারভাইজার আছে, তারা হচ্ছে স্টুডেন্টদেরকে দাম দেয় না। তো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে প্রফেসর হচ্ছেন সে কতটুকু ফ্রেন্ডলি, এটা কিন্তু আপনাকে বুঝে তারপরে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আমি অলরেডি ইউনিভার্সিটি কথা বলছি, সুপারভাইজারের কথাও বলছি, কিন্তু আমি এখন বলবো যে আহ, কিভাবে আপনি একজন পটেনশিয়াল সুপারভাইজার খুঁজে পেতে পারেন। তবে ইউনিভার্সিটির ব্যাপারে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। আপনি দেখবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে হচ্ছে কোনো যখন ইউনিভার্সিটি চুজ করবেন, সেই ইউনিভার্সিটিতে আপনার সব ইউনিভার্সিটিতে আইএলটিএস এবং এইচএসসি চায় না। এবং অ্যাপ্লিকেশন ফি, সব ইউনিভার্সিটিতে আবার অ্যাপ্লিকেশন ফি নেয়। আপনি এগুলো একটু খুঁজে দেখবেন যে কোথায় হচ্ছে অ্যাপ্লিকেশন ফি চাচ্ছে এবং কোথায় চাচ্ছে না। এটা কিন্তু আপনাকে মেনটেন মাথায় রাখতে হবে। এবং একই সাথে ডেডলাইনটা, আমার এই জিনিসটা আমি লাল করে দিলাম এবং বোল্ড করে দিলাম, আপনি একটু বোঝার সুবিধা দেখেন। চেক দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট যে এখানে আইস বা এসএসকে লাগবে কিনা, এবং কোন ডিগ্রির জন্য কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। একই সাথে অ্যাপ্লিকেশন ফি এবং ডেডলাইন, এটা দেখবেন। এবং একই সাথে আরেকটা কাজ দেখবেন, যখন সুপারভাইজার ম্যানেজ করবেন, ডেফিনেটলি আমি এটা স্ট্রংলি সাজেশন করবো, সেই সুপারভাইজারের সাথে আপনি ওপেন কথাবার্তা বলবেন, সে কোন এরিয়াতে কাজ করে এবং আপনার সাথে সেই এরিয়াটা অ্যালাইন করছে কিনা, এবং সেখানে রিসার্চ ফ্যাসিলিটিটা কেমন, এটা কিন্তু অবশ্যই কথা বলবেন। আমি বারবার বলছি, এই জিনিসগুলো আপনারা বিফোর স্কলারশিপ আপনারা কনফার্ম করবেন। কারণটা হচ্ছে নাউডেজ চায়নাতে ডিগ্রি কমপ্লিট করা সো 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 ডিফিকাল্ট। আফটার 2023 চায়নার মানে এডুকেশন সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখন চিন্তা করতে পারেন যে আমি চলে গেলাম আর হচ্ছে আমি ডিগ্রি নিয়ে চলে আসলাম, একটু চিল করলাম ডিগ্রি না, এটা হচ্ছে ভুল। আপনাকে, যদি আপনি আপনার স্টাডিটাকে শেষ করতে চান এবং আপনি আপনার কেরিয়ারটাকে নেক্সট স্টেজে নিয়ে যেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে প্রত্যেকটা জিনিস আগে থেকে ক্লিয়ার হতে হবে। ভাষা ভাষা কোনো নলেজ নিয়ে কোথাও মুভ করবেন না, এতে আপনার কেরিয়ারটা হ্যাম্পার হবে, এটা মাস্ট। আমি ইউনিভার্সিটি চুজ করার সময় আমি সবাইকে বলবো যে আপনি ইউনিভার্সিটি চুজ করার সময় আপনারা শুধু হাই র্যাঙ্কিং দেখবেন না, আবার লো র্যাঙ্কিংও দেখবেন না। আপনার প্রোফাইল অনুযায়ী, যেমন আপনার একটা গুড আইএলটিএস স্কোর আছে, আপনার দুটো পাবলিকেশন আছে, এবং আপনার ব্যাচেলর রেজাল্ট ডেফিনেটলি খুব ভালো আছে, তখন ডেফিনেটলি আপনি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করবেন। কিন্তু
আপনার ব্যাচেলর রেজাল্ট এভারেজ, আপনার পাবলিকেশন নাই, এবং আপনার আইএলটিএস স্কোর নাই, আপনার হচ্ছে জাস্ট আহ, হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে। সো আপনি তখন টপ ইউনিভার্সিটি থিঙ্কিং করবেন না, আপনি তখন মিডিয়াম ইউনিভার্সিটি থিঙ্কিং করবেন, অথবা একটু ফোর্থ থার্ড থার্ড টাইপ অফ মানে র্যাঙ্কিং এর দিক থেকে সেগুলো টার্গেট করবেন। কিন্তু আপনার যদি প্রোফাইল গুড না হয়, দেখা যাচ্ছে আপনি টপ ইউনিভার্সিটিকে সিলেক্ট করছেন, তাহলে আপনার ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন আহ আরেকটা জিনিস, চায়নাতে সবচেয়ে ডিফিকাল্টি যেটা ফেস করে সবাই, সুপারভাইজার পাওয়া যায়। কারণটা হচ্ছে চায়নার ইউনিভার্সিটি গুলো আহ চায়নার ইউনিভার্সিটি গুলো হচ্ছে চাইনিজ, সবগুলো ওয়েবসাইট গুলো চাইনিজে, ইংলিশ ওয়েবসাইট গুলো আহ খুব বেশি আপডেট না, এই জন্য প্রয়োজন হয়। সো আমি সাজেস্ট করবো আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারে দেখবেন যে আপনি যখন ওখানে ট্রান্সলেটর হয়ে আসছে, সো আপনারা যখন ওয়েবসাইট গুলো খুঁজবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ওয়েবসাইটের পেজটা ট্রান্সলেটর হয়ে যায়, সেটা আপনারা ফলো করবেন আর কি। তাহলে হবে কি, আপনারা হচ্ছে সুপারভাইজার খুঁজে পাইতে আপনাদের জন্য সুবিধা হবে, এবং আপনারা বুঝতে পারবেন যে সুপারভাইজার পাচ্ছেন কিনা। আরেকটা আপনার ওয়ে আছে, এটা হচ্ছে অনেকেই ইউজ করে। যেমন আপনি স্পেসিফিক কোন একটা ইউনিভার্সিটিকে থিঙ্কিং করলেন, থিঙ্কিং করার পরে আপনি ওই ইউনিভার্সিটি সুপারভাইজার লিস্টটা পাচ্ছেন না, তখন আপনি গুগল স্কলার, ওয়েব অফ সায়েন্স, অথবা সায়েন্স ডিরেক্টরি, এগুলোতে আপনি দেখতে পারেন। এগুলোতে কিভাবে দেখবেন, লাইক ধরেন আপনি হচ্ছে ইউনিভার্সিটি এ কে টার্গেট করছেন, আপনি লিখলেন ইউনিভার্সিটি এ, যে রিসার্চ এরিয়াতে আপনি কাজ করবেন সেই এরিয়া, রিসার্চ এরিয়াটা লিখলেন, দেখা যাবে আপনি হচ্ছে ওই ইউনিভার্সিটিটা ডিরেক্টলি গুগলে পেয়ে গেছেন, বা সরি, ওই ফ্যাকাল্টিটা হয়তো পেয়ে যাবে, অনেক সময় তার রিসার্চ পেপার পেয়ে যেতে পারে। এভাবে একটা ওয়ে আছে যে আপনি প্রফেসর খুঁজে বের করতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে বেস্ট হয় ইউনিভার্সিটি পোর্টাল থেকে যদি আপনি প্রফেসরের লিস্টটা খুঁজে বের করতে পারেন, এবং তাদের রিসার্চ গ্রুপ, এবং সে কি ধরনের রিসার্চ করে, এবং তার কারেন্ট রিসার্চ গ্রুপে কতজন স্টুডেন্ট আছে, এসব আপনারা একটা সামারি সেখান থেকে দাঁড় করতে পারেন। সো আপনাকে ফার্স্ট যখন আপনি হচ্ছে প্রফেসর খোঁজা শুরু করবেন, তখন আপনি এই জিনিসগুলোকে মাথায় নিয়ে শুরু করবেন। এখন অনেকে চিন্তা করে যে কখন থেকে, ধরেন আপনি এখন প্রফেসর পেয়ে গেছেন, আজকে প্রফেসর পাইলেন, অথবা অনেকে প্রফেসর অলরেডি খোঁজা আছে, তো আমি কি আজকে এই মুহূর্তে অ্যাপ্লাই করবো? না, আপনি যখন প্রফেসরকে খোঁজা শুরু করবেন, পটেনশিয়াল সুপারভাইজারকে, সেটার অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে সেপ্টেম্বরের পর থেকে। কারণ এই মুহূর্তে আহ চায়নার সব ইউনিভার্সিটিগুলোতে সামার ভ্যাকেশন চলতেছে। তো এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম না। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আপনারা মেল শুরু করতে পারেন, অথবা সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে করা যায় আর কি। এখন যখন আপনি প্রফেসর থেকে মেল করা শুরু করবেন, মেল করার সময় সবচেয়ে মিস্টেক যেটা, সবচেয়ে মিস্টেক আমরা হচ্ছে হলে উম, মানে মেল করি যে কোনো সময়, মানে হঠাৎ করে মনে হলো আমি দুটো একটা মেল করে ফেললাম, না। আসলে মেল করার টাইম এটা, আমি মেল করার এটা নিব না। মেল করার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে মর্নিং টাইম। যেহেতু চায়না আমাদের চেয়ে 2 ঘন্টা আগে, ধরেন আমাদের এখানে এখন বাজে 9টা, মানে তার মানে চায়নাতে 11টা। তাহলে আপনাকে করতে হবে কি, এবং চায়নাতে যেহেতু আর্লি মর্নিং এ হচ্ছে ইয়ে শুরু হয়, অফিস শুরু হয় লাইক 8 AM। যখন চায়নাতে 8 AM, তখন আমাদের এখানে হচ্ছে 6 AM। সো আপনাকে চেষ্টা করতে হবে চায়নার 9টা থেকে 9:30টার ভিতরে আপনাদের মিলগুলো করে। তাহলে হবে কি, প্রফেসর মিলগুলো দেখবে। এবং আপনি অনেক সময় ভোরবেলাও মেইল করে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে মেলগুলো ভরে যাবে, সেই মেলগুলো উপরে থাকবে। এবং অফিস টাইমে যে কোনো সময় করলে হয়, বাট আমি প্রেফার করি যে মর্নিং এ মেল করা সবচেয়ে বেটার। এবং আপনি যে ইমেল থেকে মেল করবেন, সেটা ডেফিনেটলি আপনি নাম দিয়ে যেন ইমেল অ্যাড্রেসটা খোলা হবে। যেমন এমন ইমেল অ্যাড্রেস খুললেন যেটা দেখে অনেকে ফেক মনে করতে হবে, যেমন xyz.@yahoo.com, এগুলো না। আপনার নাম যদি হয়, ধরেন আহ, আপনার নাম হচ্ছে মিম, তাহলে আপনার ওয়েবসাইটটা হবে meme@,
জিমেল বা yahoo.com, অথবা মিমের পরে আপনি কিছু একটা জেনেরিক নাম লিখতে পারেন। বাট আপনি এমন কিছু ইউজ করেন না যেটা প্রফেশনালি জন্য দেখা যায় না। সো মেলটা হচ্ছে খুব ফেক, এবং মেলে আপনি একটা ছবি দিয়ে রাখবেন, মানে মেলের যে যখন মেল অ্যাড্রেসটা প্রোফাইল করবেন, যাতে হচ্ছে, এবং মেলে যখন আপনি মেল লিখবেন, যখন তখন যদি মেলের আপনি এন্ডিংটা আপনি সুন্দর একটা এন্ডিং দেওয়া হয়। জাস্ট আপনি অনেকে করে কি, মেল যখন লেখে সাবজেক্ট ঠিক নাই, কি কারণে মেল করছে সেটা ঠিক নাই, বডিতে সম্বোধন করতেছে সেটা বডি ঠিক নাই, এবং বডিতে যে আপনি সুন্দর করে এক্সপ্লেইন করতে হয় যে আপনি কেন আসতে চান, কি কারণে আসতে চান, এবং তার কি দেখে ভালো লাগছে। লাইক ধরেন আপনি তারা কোনো একটা রিসার্চ পেপারে একটা উদ্ধৃতি দিতে পারে। এবং মেল কখনোই বড় হওয়া উচিত না, মেল ছোট ছোট এবং টু দ্য পয়েন্ট কথা থাকবে। লাইক ধরেন আপনার নাম হচ্ছে ওয়াই, প্রত্যেক পরিচয় করে দিলেন আমি ওয়াই, আমি বাংলাদেশ থেকে আহ আপনার এখানে প্রস্পেক্টে একটা মাস্টার বা পিএইচডি স্টুডেন্ট, আমি এই বিষয়ে কাজ করতে চাই, আমি আপনার অমুক পেপারটা দেখছি, সেই পেপারে এই কাজটা ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে এই কাজটা আরো ফার্দার এভারেজ করা যায়। আপনি কিছু একটা লেখেন আর কি, কিছু না, অবশ্যই রেলিভেন্ট আর কি, অবশ্যই রেলিভেন্ট। কিছু বলতে এই না যে আপনি যা মন চায় তা লিখলেন। এবং আপনার যদি স্পেশালিটি কিছু থাকে সেটা একটু একেবারে তুলে দেন। যেমন আমার হচ্ছে ব্যাচেলর করছি বা ব্যাচেলর সাবজেক্টে, সেটা এখানে রেজাল্ট দেয় এরকম। এবং আমার আছে আইস থাকলে আইস স্কোর এরকম পাবলিশ, এরকম জাস্ট এক লাইনে তারপরে তাকে থ্যাংক দিয়ে এবং বলেন যে আপনি সিভিটা অ্যাটাচ করে দিয়েছেন। এবং যদি সম্ভব হয়, এটা হচ্ছে জেনারেল, ইটস ওকে। এর চেয়েও যদি কেউ যদি মনে করে যে আমার আহ, একটা সুন্দর রিসার্চ প্রোফাইল রেডি করতে পারছি, রিসার্চ প্রপোজাল, তাহলে আপনি সেটা অ্যাটাচ করে দিতে পারেন, দেন মেলটা সেন্ড করেন। এবং একই সাথে একটা মাহাত্ম হবে, আপনি যখন ফলো আপ মেল করবেন, ফলো আপ মেলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন প্রফেসর আপনাকে আপনার মেলের ফিডব্যাক নাই দিতে পারে, সে ব্যস্ত, কারণ সে আমার আপনার মতো এত ইজি মানুষ না, তার অনেক কাজ থাকে, তার অনেক স্টুডেন্ট থাকে। এই জন্য একটা ফলো আপ মেল দিতে হয়, একটা না একাধিকবার, অনেকে দুইবার তিনবার বলে। এবং ফলো আপ মেল গুলো ছোট হতে হয়, এবং ফলো আপ মেল গুলো খুব রেসপেক্টফুল হতে হয়, সেটা ডেফিনেটলি 1 উইক পরে। এবং একই সাথে আপনি একই ডিপার্টমেন্টে কয়েকজন প্রফেসরকে একই সাথে মেল করবেন না, এটা হচ্ছে খুব রং একটা কনসেপ্ট। আপনি ধরেন কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা প্রফেসরকে সিলেক্ট করছেন, অন্য প্রফেসর আপনার সাথে সিমিলার টপিক হতে পারে, আপনি সঙ্গে সঙ্গে ওই মেল করেন, এটা একটা ভুল কনসেপ্ট। আপনি ডেফিনেটলি কয়েকদিন সময় দিয়ে মেলটা করেন। যদি কোনো কারণে ওই ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট প্রফেসর থেকে আপনি ফিডব্যাক না পান, তখন আপনি 5 দিন বা 6 দিন বা 7 দিন একটা টাইম নিয়ে তারপরে আপনি একটা মেল করতে পারেন। তখন আপনার জিনিসটা হচ্ছে একটা রিজন থাকলো, কিন্তু আপনি একই সাথে 6-7 জনকে মেল করে দিলেন, সেই জিনিসটা দেখা যাবে যে প্রফেসররা জেনে যায়, তাদের ভিতরে নেটওয়ার্ক থাকে, তারা কোনো না কোনো জেনে গেল, তখন আপনাকে পটেনশিয়াল স্টুডেন্ট মনে হবে না, তখন আপনার কাছে আপনাকে মনে হবে যে আপনি ফাজলামি করার জন্য দিচ্ছে। এবং বর্তমানে তো আমরা অনেকেই এআই ইউজ করি, তো মেলগুলোকে হিউম্যানাইজ করে নেবে। এবং মেল যখন লিখবেন এবং সিভিটা যখন রেডি করবেন, সিভিটা যেন খুব বড় না হয়, সিভিটা যেন স্ট্যান্ডার্ড হয়, এবং সিভিটা দেখতে সুন্দর হয়, এবং নেসেসারি জিনিসগুলো যেন থাকে, অনেক আননেসেসারি জিনিস যেন না থাকে সিভিতে। এই জিনিসগুলো আপনাকে স্মার্ট একটা লুক দিতে হবে, যাতে একজন প্রফেসর আপনার মেলের জন্য এবং আপনার সিভির জন্য সে খুব বেশি হলে বরাদ্দ করবে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, খুব বেশি হলে 1 মিনিট। 1 মিনিটের ভিতরে যদি আপনি কোনো প্রফেসরকে যদি আপনি অ্যাট্রাক্ট না করতে পারেন, তাহলে আপনার প্রফেসর পাওয়া খুব টাফ হয়ে যায়। সো বি কেয়ারফুল, এই জিনিসগুলো আপনার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমি আবারও বলতেছি, যারা 2027 চায়নাকে টার্গেট করছে, তাদের উচিত হবে আজ থেকেই, এই মুহূর্ত থেকে প্রিপারেশন শুরু করা আর কি। কোনো পূর্বে শুরু দেরি করা না, যে ঠিক আছে এখনো সময় আসছে, আম, আমি স্টিল হাতে 4 মাস 5 মাস পাবো, তো আমি এটা পরে থেকে শুরু করি, না, এটা ভুল। আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করা উচিত। দেখেন, আমি অলরেডি প্রফেসরকে হচ্ছে কি কন্টাক্ট এবং টাইমিং জিনিসটা আপনি বলে দিচ্ছি। তো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতেই হবে। এগুলো হচ্ছে আপনার জেনারেল জিনিস। হয়তো আপনি এখানে একটু কম বেশি করতে পারেন, বাট আপনাকে কাছাকাছি জিনিসগুলোকে ফলো আপে রাখতে হবে।
আপনার ধরেন এখন সুপারভাইজার ম্যানেজ হয়ে গেছে, ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, কোন সিএসসি টাইপ এ করবেন না বি করবেন সেটা হয়ে গেছে। এখন আপনি কি করতে হবে, এখন আপনার একটা ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন করতে আপনি কি কি লাগবে একটু ফোল্ডার করে ফেলেন। আপনি ল্যাপটপে বা পিসিতে একটা ডেডিকেটেড একটা ফোল্ডার করেন, সেই ফোল্ডারে আপনি সব ডকুমেন্ট গুলো এখন রেডি করে ফেলবেন। সেই ডকুমেন্টের ভিতরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পাসপোর্ট না থাকলে এখনই আপনি পাসপোর্টটা করে ফেলেন। এই পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার স্মার্ট একটা মানে আপনি একটা সুন্দর পাসপোর্ট, এখন পাসপোর্ট করা খুবই ইজি। সেটা পাসপোর্ট করে ফেললেন। তারপর আপনি যে ডিগ্রি সার্টিফিকেট, যারা মাস্টার্সে যাবেন তারা ব্যাচেলরের এসএসসি এবং এসএসসি আপনি যে তিনটার একাডেমিক টাস্ক এবং ডিগ্রি সার্টিফিকেট গুলো আপনি সব প্রিপেয়ার করে ফেলেন, আর সুন্দর করে একটা সিভি রেডি করে ফেলেন। এই সিভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিভি শুধু আপনি স্কলারশিপের জন্য না, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। সো সিভি প্রতিনিয়ত আপডেট সিভি হওয়া দরকার, এবং সিভিটা রেডি করে ফেলেন। স্টাডি প্ল্যানটা এবং রিসার্চ প্রপোজাল, এটা একটা সুন্দর মানে জেনারেল একটা রিসার্চ প্রপোজাল আপনি রেডি করেন না। অনেকে করে কি, অনেক বেশি স্মার্ট, সেই স্মার্ট হওয়ার কারণে তারা কি করে, চিন্তা করে ঠিক আছে চ্যাট জিপিটি আছে, বা ক্লাউডি আছে, আমি একটা গ্রুপ করে করে ফেললাম। কিন্তু দেখা যাবে বেশি স্মার্ট হওয়ার কারণে সুপারভাইজাররা বা প্রফেসররা ইউনিভার্সিটির এত মানে স্টুডেন্টদের চেয়েও বেশি মানে ফার্স্ট, এবং তারা হচ্ছে বেশি আবার সুপার ফাস্ট। তো তারা তো এআই চেক করে, চায়না থেকে খুব সচরাচর এআই চেক করে ফেলে, এবং তারা দেখলে বুঝতে পারে ও আচ্ছা এটা এআই তে চেক করা। তখন তো আপনি প্রথম ক্রাইটেরিয়াতে, প্রথম ইনিশিয়াল স্ক্রিনিং এ আপনি বাদ করে দেবেন। আপনি হেল্প নেন, বিভিন্ন এআই হেল্প নেন, বাট সেটা নিজের মতো করে সাজান। প্রয়োজনে সিনিয়র কারো হেল্প নেন, সিনিয়রদের কারো থেকে আপনারা সেটা হচ্ছে রেডি করেন। ডেফিনেটলি আপনারা গ্রুপ ভাবে কাজ করতে পারেন, কিন্তু মাথাতে রাখবেন আপনাদের রিকমেন্ডেশন লেটার, তারপরে স্টাডি প্ল্যান, এগুলো যেন একজন আরেকজনের সাথে না মিলে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাস্ট খেয়াল রাখতে হবে। আহ, আপনার মাস্টার্স এবং যারা পিএইচডি দিতে চান, মিনিমাম হচ্ছে আপনাদের দুটা রিকমেন্ডেশন লাগবে। রিকমেন্ডেশন এটা কার থেকে নেবেন, ধরেন রিকমেন্ডেশন নেবেন হচ্ছে ভার্সিটির সুপার টিচার দেখে, সে আপনার সরাসরি টিচার ছিল এবং যার আন্ডারে আপনি ব্যাচেলরের থিসিস করছেন, মাস্টার্স থিসিস করছেন, যে আপনাকে ওয়েল চিনে, তার থেকে আপনি রিকমেন্ডেশন লেটারটা নেবেন। এখন রিকমেন্ডেশন লেটারটাও যেন জেনেরিক মানে আহ, মানে একই গতানুগতিক না হয়, সেটা যেন খুব কনসাইজ হয় এবং পারফেক্টলি যেন হয়। যে যে কেউ যে আপনার রিকগনিশন লেটার দেখলে যেন মনে করে আচ্ছা এখানে কোনো বহির্জীবী কোনো কথাবার্তা নেই, এখানে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো পারফেক্টলি কথাগুলো লেখা আছে। আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেট দরকার সেটা আপনি রাখবেন, যদি সম্ভব হয় আইস, তারপরে এসএসকে। যদি কারো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে এবং ইউনিভার্সিটি যদি এটা দরকার না হয়, কিন্তু এক্ষেত্রে আপনারা মাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নিয়ে রাখবেন ইউনিভার্সিটি থেকে। যারা ইংলিশ থটে পড়াশোনা করছেন তারা এটা ইজি ভাবে এটা ইউনিভার্সিটিতে কালেক্ট করতে পারবেন। আর যখন রিকমেন্ডেশন লেটার নেবেন, এই যে রিকমেন্ডেশন লেটার, এটা প্রফেসরের হেড প্যাডে নেওয়ার চেষ্টা করবেন, মানে প্যাডে নেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা ফেক না মনে হয়। এবং যখন ইমেল দিবেন রিকমেন্ডেশন লেটারে, সেক্ষেত্রে প্রফেসরের হচ্ছে আপনারা অফিসিয়াল ইমেলটা আপনারা ইউজ করবেন। সরি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটাও লাগে, এটা আপনারা করে নেবেন। নন ক্রিমিনাল সার্টিফিকেটটা লাগে, এটা আপনারা 6 মাস থাকে নন ক্রিমিনাল সার্টিফিকেট। সো আপনারা এটা যে কোনো পুলিশ স্টেশন থেকে আপনি 6 মাসের টাইম লাইন ধরে এটা করে ফেলবেন, এবং ফিজিক্যালটাও আপনি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটাও আপনি 6 মাসের মধ্যে থাকে। সো এটা আপনি সেই মাথায় থাকবেন। আমি একটা কথা বলি, আমি যখন আজকে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া শুরু করছি, তার আগে আমি একটা নিউজ দেখলাম। চায়না সেপ্টেম্বরের 15 তারিখ থেকে চায়নাতে যদি কেউ কোনো ফেক ডকুমেন্ট নিয়ে যায়, ফেক ডকুমেন্ট কথা মাত্র, ফেক ডকুমেন্ট, তাহলে যদি তারা ধরা পড়ে, তাহলে তাদের জেল হবে, জরিমানা হবে, এবং মিনিমাম 5 ইয়ার্স এর জন্য তারা চায়নাতে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন? সো প্লিজ আপনারা কেউ কোনো ধরনের
কোনো ধরনের ফেক ডকুমেন্ট ইউজ করবেন না। আপনি যা আছে, আপনার যতটুকু ক্যাপিটাল আছে সেটা নিয়ে আল্লাহর নামে আপনি শুরু করবেন। আমার কথা বুঝতে পারছেন? যদি এই যে আপনি একটা ফেক ডকুমেন্ট রেডি করে আপনি যাবেন, এই ফেক ডকুমেন্টের কারণে শুধু আপনার কেরিয়ারটাই ধ্বংস হবে না, বাংলাদেশও এফেক্ট হবে। এবং বাংলাদেশকে এমনিতেই বাংলাদেশ নিয়ে অনেক নেগেটিভিটি আছে। সো আল্লাহর রাস্তে এই ফেক ডকুমেন্ট কইরা কেউ নেগেটিভিটি বাড়াবেন না। অবশ্যই যারা এখানে যদি কেউ থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে থাকেন, যে যাদের হাতে মিনিমাম আরো 1 বছর বা 2 বছর সুযোগ আছে, তারা ডেফিনেটলি মিনিমাম একটা হলেও পাবলিকেশন করার চেষ্টা করবেন। এটা আপনার কেরিয়ারকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। মাইনি আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে, তাদের অনেকগুলো প্রবলেমের ভিতর একটা প্রবলেম, আমরা রিসার্চ জিনিসটা বুঝি না, বাট আমরা হায়ার স্টাডি জন্য যাই। অনেকে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি মাস্টার্স করলাম, মাস্টার্স করার পরে আমি ইন্ডাস্ট্রি লেভেলে যাব, আমার তো হচ্ছে পাবলিশ পেপার দরকার নেই। না, এটা একটা ভুল কথা। আপনার যদি পাবলিশ একটা পেপার থাকে, একটা একটা যদি কনফারেন্স পেপারও থাকে, আপনার কেরিয়ারে একটু হলেও আপনি এক ধাপ আগে, মানে আগে গেলেন। যাদের পক্ষে সুযোগ আছে, মাস্ট, আমি সবাইকে বলবো এটা আপনারা করেন। এটা আপনার নট অনলি যে আপনি পিএইচডি করতে হবে পেপার থাকলেই, আপনি পেপার থাকলে আপনি ইন্ডাস্ট্রি লেভেলেও আপনি একটা, আপনি অ্যাটলিস্ট একটা রিসার্চ পেপার যদি আপনি নিজে করেন, নিজে যদি বুঝেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা পেপার কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়। আর সুপারভাইজার যখন ম্যানেজ করবেন, আপনারা যখন সুপারভাইজার ম্যানেজ করবেন, সুপারভাইজারের থেকে আপনার একটা প্রি অ্যাডমিশন লেটার অথবা সুপারভাইজার অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন। এটা হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি এখন একটা ফরম্যাট দেয়। আপনারা সেই ফরম্যাটে প্রফেসরের সিল, সিল না থাকলেও সিগনেচার সহ, ইমেল সহ আপনারা সেটা নেবেন। এবং যদি প্রফেসরের যদি বা ইউনিভার্সিটি বা প্রফেসরের যদি কোনো ফরম্যাট না থাকে, তাহলে আপনি একটা ফরম্যাট ইজিভাবে একটা রেডি করে আপনারা এটা নিয়ে রাখবেন। সো এই ডকুমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এই ডকুমেন্ট গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ রেডি করতে হবে। আপনি প্রেজেন্টলি যারা অ্যাপ্লিকেশন করতে চান 2027-এ, তাদের দরকার হচ্ছে পাসপোর্টটা রেডি করে ফেলা, রিকমেন্ডেশন লেটার রেডি করা, কারিকুলাম ভিটা রেডি করে প্রফেসরকে মেসেজ করা। তারপরে আপনি যখন প্রফেসরকে পেয়ে গেলেন এবং ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেল, তখন আপনি ধরেন ও রিকমেন্ডেশন লেটারটা আপনি সিলেক্ট করে রেডি করে ফেললেন, তখন আপনি ধরেন হচ্ছে ফিজিক্যাল, মানে ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড যেটা আর কি, সেটা আপনি রেডি করে ফেললেন। তারপর নন ক্রিমিনাল সার্টিফিকেট রেডি করে ফেললেন। সো আপনি তাহলে দেখা যাবে আপনি ফোল্ডারে, আপনি যদি আজ থেকে শুরু করেন, দেখা যাবে আগামী 1 মাসের ভিতরে মোটামুটি আপনার 70% ডকুমেন্ট আপনি রেডি হয়ে গেছে। আর যখন সুপারভাইজার ম্যানেজ হয়ে যাবে, তখন আপনি নেক্সট স্টেপে চলে গেলেন আর কি। সো এটা এখন থেকে শুরু করা দরকার। এখানে আমি আহ, কেউ চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। এখানে আমি বলে দিচ্ছি যে একটা অ্যাপ্লিকেশন ফোল্ডারে কি কি থাকতে হয়। আমি আগে যে কথাগুলো বলছি, সেই কথাটা আমি আহ, এখানে আমি স্টেপ বাই স্টেপ আরেকবার বলছি। সো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে আপনাদের মনে থাকে যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আর কি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফোল্ডারে। এখন অনেকে কোশ্চেন, যেটা হচ্ছে important, অনেকে জানে না যে চায়নাতে আমি কোন সময়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কোন সময় থেকে আমার হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড। সেটা আমি এর আগেও বলছি, আরেকবার বলি। চায়নাতে মোটামুটি আপনার 6 থেকে 9 মাস, ধরেন আপনি যদি 2000 2027 আপনি চায়নাতে যেতে চান, তাহলে আপনার প্রস্তুতি নিতে হবে এখন থেকে। সেটা অ্যাপ্লাই আপনার ইউনিভার্সিটি বেজে আপনার অ্যাপ্লিকেশন যে থাকবে ধরেন ডিসেম্বর এন্ডে, বা ডিসেম্বর না থাকলে জানুয়ারিতে, অনেক ইউনিভার্সিটি জানুয়ারিতে থাকে। বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যায় আপনার হচ্ছে মার্চে। মার্চের পরে খুব কম ইউনিভার্সিটি থাকে সেখানে অ্যাপ্লিকেশন ডেট থাকে। সো আপনি যদি টাইম লাইনটা এভাবে সেট করেন যে আমি এখন থেকে মানে সেপ্টেম্বর থেকে প্রসার খোঁজা শুরু করব, তাহলে আমি বলবো যে আপনার জন্য পুরো একটা বছর আপনি একটা লং টাইম একটা প্রস্তুতি নিতে পারবেন। এ সময় শুধু আপনি ইউনিভার্সিটি পাবেন না এবং প্রফেসরই পাবেন না, এ সময় আপনি চাইলে, আপনি যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ডও না থাকে, আপনি ছোটখাটো একটা যে কোনো মেন্টরের আন্ডারে একটা কাজও করে ফেলতে পারেন, একটা কনফারেন্স কিভাবে আপনি রেডি করে ফেলতে পারবেন। সো ইউজুয়ালি চায়নাতে আমি মনে করি আইডিয়াল টাইম হচ্ছে 9 মাস হাতে রাখা। 9 মাস বলতে এই সেপ্টেম্বর থেকে আপনি উম, ধরেন সেপ্টেম্বর থেকে নেক্সট
আহ, জুন জুলাই রেজাল্ট হবে, সো এটা 9 মাসে আপনি ধরতে পারেন। বাট আপনার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শেষ হবে হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শেষ হবে আপনার মাসের ভিতরে মোস্ট অফ দা ইউনিভার্সিটি সিএসসি। বাট আপনি আদার্স স্কলারশিপটা আপনি একটু সময় থাকে আর কি, যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ বা প্রফেশনাল স্কলারশিপ, সেগুলো জুন পর্যন্ত অনেক ইউনিভার্সিটিতে অ্যালাউ করে আর কি। সো এখানে আপনাকে খুঁজতে হবে এবং ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন বা তাদের টাইম লাইন কি। সেটা হচ্ছে সেটার উপর বেস করে আপনার হচ্ছে টাইমটা ডিউরেশনটা নির্ভর করবে। এখন আমি একটা স্কলারশিপের কথা বলছিলাম, আনসু। এতক্ষণ আমি যে স্কলারশিপের কথাগুলো বললাম আহ সেটা হচ্ছে ছিল সিএসসি টাইপ এ এবং বি। আনসুর ক্ষেত্রেও সেম ডকুমেন্টই লাগবে, বাট এই আনসু স্কলারশিপের রোডটা একটু ভিন্ন। মানে এটা অ্যাপ্লিকেশনের ওয়েটা একটু আলাদা। আমরা একটু আনসু জিনিসটা কি এটা অনেকে চিন্তা করতে পারে। আনসু হচ্ছে অ্যালায়েন্স অফ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা সরাসরি প্রোভাইড করে চাইনিজ গভর্নমেন্ট, মানে চাইনিজ কাউন্সিল আর কি। চাইনিজ গভর্নমেন্ট সেখান থেকে এটা সরাসরি তারা তদারকি করে। আনসু দেখে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন, এটা ফান্ডেড হয়েছে 2018। এখন চাইনিজ একাডেমি মানে কাস, যেটা চাইনিজ একাডেমি অফ সায়েন্স, এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে 36 পার্টনার আছে, তারা এই আনসু স্কলারশিপটা মানে সব কিছু তারাই মনিটর করে। বাট এটা মূল পড়াশোনার জায়গাটা হচ্ছে মানে মূল হচ্ছে আপনার স্টাডি মানে ইনস্টিটিউট গুলো হচ্ছে চায়নাতে আর কি। আনসুতে আপনি সিএসসি এ টাইপে আবার মাথাতে হবে, সিএসসি এ টাইপে আপনি আন্ডার গ্রাজুয়েট মানে মাস্টার পিএইচডি করতে পারেন। বি টাইপে অনলি মাস্টার্স পিএইচডি, এবং আনসুতেও আপনি অনলি মাস্টার এবং পিএইচডি করতে পারবেন। আহ, এটা হচ্ছে আবার পাশাপাশি আনসুতে আরেকটা জিনিস আছে। আনসুতে হচ্ছে আপনি শর্ট টার্ম ট্রেনিং আর কি, তারপরে এক্সচেঞ্জ রিলেটেড অপরচুনিটি গুলো আছে আর কি। সিনিয়র স্কলার লাইক দিস টাইপ অফ স্কলারশিপ গুলো তারা প্রোভাইড করে। আর একাডেমিক নেটওয়ার্কে চাইনিজ এই আনসুতে যারা যায় তারা কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটিতে যায় না। তারা যায় হচ্ছে ইউকাসে হচ্ছে কাছের হচ্ছে 100 ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট যায়। আর সরি, একটা ইউনিভার্সিটি আছে সেটাকে ইউসটিজি বলা হয়, ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি চায়না। সেটাতে সেটা হচ্ছে আনসু দেয়। ইউকাসও আনসু দেয় এবং কাছের হচ্ছে 100+ ইনস্টিটিউট আছে। এগুলো হচ্ছে আনসু প্রোগ্রামের আওতা আর কি। আহ, আনসুতে আনসুতে আমি আগেই বলছি, আনসুতে হচ্ছে লিমিটেড। এটা ইয়ার টু ইয়ার নির্ভর করে। সাধারণত আনসুতে 200 থেকে 300, 100 থেকে 200 মাস্টার স্টুডেন্ট নেয়। আর 300, 350, 400 পর্যন্ত হচ্ছে পিএইচডি স্টুডেন্ট নেয়। সো এটা না আপনার কোনো থিঙ্কিং এর কোনো দরকার নেই। আপনি টার্গেটই থাকবে যে যদি একজনও নেয় সেটা যেন আমি হই। সো আনসুতে আপনাকে সবচেয়ে ডিফিকাল্ট ফার্স্ট স্টেপ হচ্ছে, আপনাকে আগে বলছি সুপারভাইজার। আনসুর ক্ষেত্রেও তাই, আপনি সুপারভাইজারটা আগে ম্যানেজ করতে হবে। আপনি সুপারভাইজার থাকলে আপনি অনায়াসে হচ্ছে আনসুর মোস্ট অফ দ্য পথ আপনি পার হয়ে যাবেন। সুপারভাইজার যদি এগ্রি থাকেন আনসুর ক্ষেত্রে কিন্তু এরকম হয়। সিএসসি স্কলারশিপের জন্য সুপারভাইজার পাইলেই যে আপনি স্কলারশিপ পাবেন সেটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আনসুতে সুপারভাইজার এগ্রি থাকে এবং ভালো পটেনশিয়াল সুপারভাইজার পাইলে তবে ধরে নেওয়া যায়, এবং আপনার প্রোফাইল ভালো হলে আপনি ধরে নিতে পারেন যে আপনি স্কলারশিপ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আনসুর ক্ষেত্রে আনসুর ক্ষেত্রে আনসুর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে নন সায়েন্স হতে হয়। অবশ্যই ইংলিশে আপনি ভালো থাকতে হবে। আহ, আপনার হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা ইউসটিসি এবং ইউকাস অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আপনাকে। আবার বয়সটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে ধরেন মাস্টার্সে আপনি মাস্টার্সে যারা যেতে চান তাদের হচ্ছে 96 এর পরে জন্মগ্রহণ করতে হবে, এবং যারা পিএইচডি যেতে চান তাদেরকে এখন 91 এর পরে জন্মগ্রহণ করতে হবে। তো এই বয়সগুলো আপনি দেখে নেবেন আর কি। বয়সটা খুব ইম্পর্টেন্ট এখন। সো যাদের বয়স একটু বেশি তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন না। তো বয়সগুলো একটু দেখে নেবেন, বয়সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ম্যাটার আর কি। আহ, আমি এখানে একটা টাইম লাইন শেয়ার করছি 2026 থেকে, যে সাধারণত
আনসু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ওপেন হয় অ্যাপ্লিকেশন যদি আমি 2027 সালে দিতে চাই, 27-এর জন্য অ্যাপ্লিকেশন হবে 2026-এর অক্টোবর। অক্টোবরে হবে ব্যাপারটা এরকম না, মানে অক্টোবরে সাধারণত হয় আর কি। এখন ওটা দেখে নিতে হবে, ইয়ার টু ইয়ার হয়তো ভেরি করতে পারে, সাধারণত অক্টোবরে হয়। তো আপনাকে খুব তাড়াতাড়ি, যেহেতু অক্টোবরে আসতে আরো 2 মাস আড়াই মাস আছে, এই 2 আড়াই মাসের ভিতরে আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে। এবং জানুয়ারি, সাধারণত জানুয়ারি এন্ড অফ দ্য জানুয়ারিতে হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারভিউ এবং রেজাল্ট এবং রেজিস্ট্রেশন। সো এগুলো হচ্ছে পর্যায়ক্রমে, একটার পর একটা হবে, ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ মাস্ট যাবে। সো আপনার অ্যাপ্লিকেশন টাইম লাইনটা সাধারণত অক্টোবরের 15 তারিখ থেকে শুরু হয়। এটা হচ্ছে মোটামুটি একটা ওরা স্ট্যান্ডার্ড ফলো করে আর কি। সিএসসি আমি অলরেডি বলে ফেলছি। আনসুর ক্ষেত্রেও একই ডকুমেন্ট লাগে। এখানে সুপারভাইজারি অ্যাপ্রুভালটা খুবই ইম্পর্টেন্ট, এবং সুপারভাইজারের মানে প্রসিডিউর, সুপারভাইজারের মানে কাজটা সিএসসি স্কলারশিপের চেয়ে বেশি। কারণটা হচ্ছে এখানে আনসু ক্ষেত্রে সুপারভাইজার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আর কি। সুপারভাইজারই হচ্ছে আপনি এখানে মুড, সুপারভাইজার চাইলে আপনি মোটামুটি এখানে হয়ে যেতে পারেন। তো সুপারভাইজার কানেকশন প্লাস সুপারভাইজার ডকুমেন্টেশন রেডি করা, এগুলো সবগুলো সুপারভাইজার কোঅপারেট করতে হবে। আমি তো অলরেডি বলে ফেলছি যে একসেপ্টেন্স লেটারটা আপনি এখানে উইদাউট একসেপ্টেন্স লেটার আপনি সিএসসি আনসুতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা বি কেয়ারফুল। এখন আমি আপনাদের আগে বলছি যে সিএসসি আনসু এর বাইরে হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি স্কলারশিপ। মানে যখন আপনি সিএসসি বা আনসু যখন আপনার জন্য অপশন না, তখন আপনি ইউনিভার্সিটি গুলো কি, ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে। সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আপনি ভেরি করে, এবং ইউনিভার্সিটি আপনি খুঁজে বের করতে হবে। এখন আপনি এখন দেখতে চান যে কোন ইউনিভার্সিটি গুলোতে কি ধরনের স্কলারশিপ আছে, আপনি এটা কিভাবে হচ্ছে খুঁজে বের করবেন। এটা আপনি ইউনিভার্সিটি পোর্টালে যেতে পারেন। যেমন আমি কমন কয়েকটা নাম বলতে পারি, যেমন টিএনজিন প্রভিন্সিয়াল একটা স্কলারশিপ আছে। তারপরে যেমন চ্যান্সেলর স্কলারশিপ আছে বেজিং এর কিছু ইউনিভার্সিটিতে। তারপরে হচ্ছে নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ আছে, আমি দেখছি হোয়াই ইউনিভার্সিটিতে স্কলারশিপ আছে। এরকম অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। যেমন গংদং প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে। তো এইসব বিভিন্ন জেংশু স্কলারশিপ আছে। এইসব স্কলারশিপ গুলো আপনি খুঁজে বের করতে হবে। ডেফিনেটলি আপনি স্কলারশিপ সিসোয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে। এই স্কলারশিপ গুলোকে আপনি খুঁজে বের করতে হবে, এবং দেখবেন যে আপনার সাথে হয় কিনা। সো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মানে একটা আশার বাণী, যদি মোটামুটি কে একটু চেষ্টা করে, উইদাউট এনি এজেন্সি, উইদাউট এনি হেজিটেশন, এনিওয়ান ক্যান গেট দ্য ইউনিভার্সিটি স্কলারশিপ। ইউনিভার্সিটি স্কলারশিপ মানে অনেকটা ইজি আর কি। কারণটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপে প্রচুর, মানে এদের ফান্ডিংটা একটু যেহেতু কম থাকে, আহ, এই জন্য এখানে হচ্ছে কম্পিটিশন, যারা যারা একটু ভালো প্রোফাইল তারা এখানে সাধারণত আসতে চায় না। যে আর দেখা গেছে যে সিএসসি স্কলারশিপের পরে যেহেতু ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো ডিক্লেয়ার হয়, তো এই জন্য দেখা যায় যে এখানে একটু পাওয়া ইজি। সো আপনারা অবশ্যই আপনাদের প্ল্যানে ABCD যে প্ল্যান করবেন, সেখানে ইউনিভার্সিটিকে অবশ্যই আপনি লিস্টে রাখবেন। আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলছি, এখানে আপনি একটু লিখে এটা একটু ছবি দিতে রাখতে পারেন। যেমন হচ্ছে সিংহা ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, সাংহাই জিয়াটং ইউনিভার্সিটি, এগুলোতে কিছু নির্দিষ্ট স্কলারশিপ আছে। ফুদান ইউনিভার্সিটিতে কিছু স্কলারশিপ আছে, এর বাইরেও কিছু স্কলারশিপ আছে। এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো দেখতে পারেন যে এখানে হচ্ছে ইউনিভার্সিটি কি ধরনের স্কলারশিপ গুলো আছে, এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করতেছে আর কি। অলরেডি আমি এই কথা বলে ফেলছি যে ইউনিভার্সিটি স্কলারশিপ আপনার কি ধরনের পান। তো এটা আমি আর বললাম না। টিউশন ওয়েবার থাকবে, অ্যাকোমোডেশন থাকে, আহ, অনেকে আবার মেডিকেল থাকে, মান্থলি স্টাইপেন্ড থাকে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপের বা বিভিন্ন প্রদেশের প্রফেশনাল স্কলারশিপের স্কলারশিপ মানে ভেরি করে আর কি। দেখা যাচ্ছে যে এক এক ইউনিভার্সিটি তারা এক এক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তো এটা এমন কিছু না যে সব ইউনিভার্সিটিতে জেনারেল একই ধরনের সুযোগ সুবিধা নাও দিতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো তো নট অনলি ইউনিভার্সিটি স্কলারশিপ, এখন হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে। তারা
ইয়ারলি ইভালুয়েশন করতেছে। যদি ইয়ারলি ইভালুয়েশনে কেউ যদি পাস না করতে পারে, তখন তাদেরকে স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল বলতে 6 মাস বা 1 সেমিস্টার বা 2 সেমিস্টারের জন্য তারা এটা অফ করে দেয়। সো যারা নেক্সট টাইমে বা যারা চায়নাকে টার্গেট করছেন, তারা এটা মাথায় রাখবেন যে ডেফিনেটলি আপনাকে পড়াশোনার মান বজায় রাখতে হবে, পাস করতে হবে কন্টিনিউসলি। অলরেডি ইউনিভার্সিটি কিভাবে চার্জ করবে, আহ, এই সম্পর্কে একটা আমি কথা একটু বলছি। সো এই জিনিসটা অলরেডি বলা হয়েছে। তারপরে আমি আরেকবার একটু স্মরণ করে দিই। আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটি গুলো দেখবেন যে সেখানে কি ধরনের, কারো মুখের কথা আপনি বিশ্বাস করবেন না। মাইন্ড ইট, কারো মুখের কথা অন্ধবিশ্বাস করার সময় এখন না। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, সব ইনফরমেশন অ্যাভেলেবল। সো আপনারা যে কাজটা করবেন, সবাই নিজে নিজে ইউনিভার্সিটি সার্চ করবেন, নিজে দেখবেন। ইউনিভার্সিটি একটা মাত্র এজেন্সি, এমন কিছু না যে হলে আপনি তারা এজেন্সি স্কলারশিপ দিতে পারে। আপনার একটা ভালো প্রোফাইল আছে দেখে আপনি স্কলারশিপ পাইছেন। ইউনিভার্সিটি জাস্ট কি করে, তারা একটু ওই যে টাকা পয়সা নিয়ে তারা আপনার প্রোফাইলটাকে একটু গোছায় দেয়। এই গোছানোটা যদি আপনি যদি বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন গ্রুপ থেকে যদি আপনি যদি কভার করতে পারেন, কেন আপনি হচ্ছে ইয়ে যাবেন? এখন তো সব ইনফরমেশন অ্যাভেলেবল ওয়েবসাইটে। সো কারো উপর নির্ভর না করে নিজে নিজে খুঁজে বের করে। ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক্ষেত্রে, ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটিতে বলা হয় C9 লিগ। যারা টপ ইউনিভার্সিটি, ভালো ভালো যাদের প্রোফাইল, ডেফিনেটলি আমি বলবো যারা ভালো প্রোফাইল, তারা অবশ্যই C9 লিগকে টার্গেটে রাখবেন। বাট যাদের ভালো প্রোফাইল না, প্লিজ মাইন্ড করেন না এই কথাটাকে। যাদের একটু লেস মানে প্রোফাইল, তারা C9 লিগকে টার্গেট করতে পারেন। বিসাই আপনার ডেফিনেটলি ABC ক্যাটাগরি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এবং যারা হচ্ছে গুড প্রোফাইল, তারাও C9 লিগের পাশাপাশি তারা হচ্ছে আদার্স ইউনিভার্সিটি গুলো তাদের চেক লিস্টে রাখবেন। শুধু টপ ইউনিভার্সিটিকে ধরেন না, কারণ চায়নাতে অনেক টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, 12, 13, 45, তারপর 60, মোর দেন, দেখা গেছে যে 200-এর ভিতরে মনে হয় এখন 30-35টা প্লাস আর কি হচ্ছে ইউনিভার্সিটি আছে। সো আপনারা শুধু ওয়ার্ল্ড র্যাঙ্কিং না দেখে, আর চায়নাতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, যেটা আপনাদের জন্য খুশির সংবাদ হতে পারে, মোটামুটি যে ইউনিভার্সিটি গুলো আছে, যদি আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 1000-1200-এর মধ্যে দেখেন, তাহলে আপনার এটা জিনিসটা কনফার্ম যে তাদের সবার রিসার্চ ফ্যাসিলিটিস এবং গবেষণা মানে রিসার্চ ফ্যাসিলিটি, পড়াশোনার মান ও সেরা, ওয়ার্ল্ডের সেরা ইউনিভার্সিটি গুলো হতে পারে। এই ধরনের একটা ইউনিভার্সিটি গেলে আপনার লাইফ হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা চাইবো ইনশাল্লাহ। আহ যখন আপনি ওই যে 5 কোশ্চেন অলরেডি আপনাকে আমি বলে ফেলছি, এই জিনিসগুলো অলরেডি বলা হয়েছে। ফান্ডিং প্রোগ্রাম, সুপারভাইজার, এগুলো আপনি দেখবেন। এগুলো দেখার পরে ধরেন আপনার প্রফেসর হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, তখন এখন যেহেতু ইন্টারভিউ একটা ইস্যু আছে, আপনি ইন্টারভিউটা সেশন শুরু হবে ধরেন মার্চ থেকে। সো আপনারা আগে থেকেই ইন্টারভিউ সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নেন। ওখানে কিছু কোশ্চিন আমি আমার মতো করে দিছি। এই কোশ্চিন গুলোই কমন, এগুলোই সাধারণত আসে। এর বাইরেও আপনারা প্রিপারেশন নেবেন। যার কারণটা হচ্ছে কি, আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় প্রবলেম, অ্যাপ্লিকেশন করছে, সবকিছু করছে, কিন্তু ইন্টারভিউটা ভালো করতে পারেন। সো এখানে আমি কিছু কোশ্চেন দিচ্ছি যে আপনি কোন রিসার্চে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন প্রফেসর আপনি যাচ্ছেন, সেই জিনিসগুলো আপনি আগে থেকেই, এবং আপনার আফটার গ্রাজুয়েশন আপনার প্ল্যান কি, এই জিনিসগুলো আপনি আগে থেকে প্রিপেয়ার করে নেবেন। যেমন এখানে আমি আহ, প্রায় 10টার মতো কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেন গুলো আপনার স্ক্রিনশটে রাখতে পারেন যারা প্রয়োজন মনে করে। এগুলোই আসলে ব্যাপারটা এরকম না, এগুলো কমন কোশ্চেন, এগুলো আপনাকে এমবাসি ফেস করার সময় আপনাকে জিজ্ঞেস করবে। যেমন আমি যখন এমবাসি ফেস করছি 2017-এ, তখন আমাকে ফার্স্ট কোশ্চেন করছিল যে তুমি কেন ইউনিভার্সিটি যেতে চাচ্ছ, অনেক ইউনিভার্সিটি ছিল, এবং তোমার হচ্ছে ফান্ডিং কে দিবে। তারা দেখতেছে পেপার যে আমার ফান্ডিং হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, বাট তারপর তারা আস্ক করছে, এবং আমি দেখছি যে আমার সামনে একজন ছিল, সে বলতে পারতেছিল না সে কোন ইউনিভার্সিটি যাচ্ছে, এবং তার ফান্ডিং কে তাকে রিজেক্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলোকে আপনার মাথায় নিতে হবে, এগুলোতে হেলা করার কোনো ইয়ে নেই, সুযোগ নেই আপনার। আরেকটা বাংলাদেশি স্টুডেন্ট আরেকটা প্রবলেম হচ্ছে, তারা কোন মেল দিয়ে, ইমেল দিয়ে তারা হচ্ছে অ্যাপ্লাই করছে ইউনিভার্সিটিতে,
সিএসসি পোর্টালে বা অন্য কোনো তারা তা ভুলে যায়, পাসওয়ার্ড মনে থাকে না। সো এগুলোতে কেয়ারলেস হলে থাকতে হবে না, আপনাকে কেয়ারফুলি থাকতে হবে, নিয়মিত আপনার আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলো চেক করতে হবে আর কি। অনেকেই অনেকেই মিস্টেক করে ফেলে যখন অ্যাপ্লিকেশন করে। আমি এখানে কয়েকটা মিস্টেকের কারণ বলছি। আহ, যে প্রথমে বলছি যে ডেফিনেটলি আপনি র্যাঙ্কিং থেকে আপনি হচ্ছে ইউনিভার্সিটি চুজ করবেন না, জেনেরিক ইমেল দিবেন না যখন প্রফেসর আপনি হচ্ছে ইয়ে করবেন, প্রফেসর যখন প্রফেসরকে সিলেক্ট করবেন। ইগনোরিং সুপারভাইজার ঠিক, অনেকে চিন্তা করে কি আর আমার একটা সুপারভাইজার হয়ে গেল, আমার সুপারভাইজারটা কোনো দরকার নেই। আমি জাস্ট যাবো, চিল করুন ওখানে, চাইনিজ একটা পাইলাম, চাইনিজ একটা মেয়ে বিয়ে শাদী করে ওখানে করে ফেললাম, অনেকে এটা বলে। কিন্তু না, এটা করবেন না। আপনার যে আপনি যেটার জন্য যান, মাস্ট আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করার আপনার চিন্তায় মাথাতে হবে। আপনি যদি গ্রাজুয়েশন করতে না পারেন, তাহলে আপনাকে কেউ কোথাও আপনি সুযোগ পাবেন না। একটা জিনিস মাথায় থবেন, এই জিনিসটা আমি সবাইকে বলি, আপনি যখন সাকসেস হবেন, আপনি যখন সাকসেস হবেন এটার ভাগিদার সবাই। কিন্তু আপনি যখন ফেইলর হবেন, এই দুঃখটা, এই ফেইলর যখন হবে, এটা শুধু মাত্র দাবিদার আপনি একাই। কারণ ফেইলরের অংশীদার কেউ হতে চায় না, কিন্তু সাকসেস সাকসেস যে হয় তার ভাগিদার সবাই হতে চায়। তো আপনার কেরিয়ার, আপনার লাইফ, আপনার পথ আপনাকে হচ্ছে ক্লিন করতে হবে, অন্যরা হচ্ছে আপনি গাইড করতে পারবে, এর বেশি কিছু না। আচ্ছা, আপনাকে যখন আপনি হচ্ছে আরেকটা মিস্টেক হয়, খুবই দেরি করে শুরু করে, যেটা আমি আবার মনে করে দিচ্ছি, আপনারা অবশ্যই কারণ এখন থেকে শুরু করবেন। এবং সাবমিটিং ইনকম কমপ্লিট ডকুমেন্ট, বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। কারণটা হচ্ছে কি, আমরা বাংলাদেশি আমরা স্টুডেন্টরা কেয়ারলেস বেশি। সো কেয়ারলেস থাকার কারণে দেখা গেছে যে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করি, সেই ডকুমেন্ট গুলো আমরা প্রপারলি আমরা রেডি করতে পারি। সো এই যে এই 10টা, আপনি অ্যাপ্লিকেশন করার সময় এই 10টা জিনিসটা আপনার মাথায় রাখবেন। এবং ফাইনাল চেক লিস্ট আবার আমি দিছি, এই ফাইনাল চেক লিস্টটা আপনি সবকিছু, এগুলো অলরেডি বলা হয়েছে, আপনি এগুলো সবকিছু আপনি রেডি করে ফেলবেন। এবং মিনিমাম 5 থেকে 10টা একটা ইউনিভার্সিটি সুইটেবল আপনি লিস্ট করে ফেলবেন আপনার প্রোফাইল অনুযায়ী। ল্যাঙ্গুয়েজ, কি ধরনের ল্যাঙ্গুয়েজ লাগবে না লাগবে সেগুলো রেডি করে ফেলবেন। রিসার্চ প্রোফাইল রেডি করে ফেলবেন। একটা জিনিস কি, আপনি যদি সিম্পলি ভাবে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটাকে আপনি সিম্পলি দেখেন, যে তাহলে আপনার জন্য এগুলি। কিন্তু আপনি যদি হার্ড দেখেন, পেনিক পেনিক হয়ে যান, তাহলে আপনি পাবেন না। এই জন্য প্রথমে আমি বলি একটা গোল সেট করেন। গোলটা হচ্ছে আমি কোন আহ, আহ, ইয়ের জন্য যাচ্ছি, আমি মাস্টার্স এর জন্য না পিএইচডির জন্য, ব্যাচেলারের জন্য। তারপরে আমি হচ্ছে হলে ফিট করেন যে কোন ইউনিভার্সিটিতে আমি সিট করবো, কোন সুপারভাইজার, রিসার্চ এরিয়া। আপনি যদি লাইফে কখনোই রিসার্চ না করেন, তারপরও আপনি 10টা দিন 15টা দিন ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে একটা রিসার্চ ডিরেকশন তৈরি করেন, এবং আপনি সিনিয়র কারোর সাথে আপনি আলোচনা করেন। আপনি হোপলেস হবেন না যে আচ্ছা আমি কখনো তো রিসার্চ করিই নাই, তার মানে কি আমি যাবো না? অবশ্যই যাবেন, যাবেন না কেন? এই জন্যই তো আপনি হচ্ছে 10টা দিন একটু হোমওয়ার্ক করবেন, যাতে একটা মোটামুটি ধারণা নিতে পারেন। এবং আপনি অ্যাপ্লাই করতে করতেই 2 মাস 3 মাস 4 মাস সময় পাবেন, এই সময়টা বাসায় একটু পড়াশোনা করবেন। এখন হিউজ পরিমাণ রিসোর্স আছে ইউটিউবে, ফেসবুকে। ওই অযথা রিল না দেখে আপনারা এগুলো একটু করলেন, তাহলে দেখা যাবে প্রোফাইলটা ইংলিশ হয়ে গেল। আহ, আবার স্কলারশিপটাও আপনি দেখতেছেন, যেটা আমি অলরেডি বলছি, ABCD, আপনারা 4টা ক্রাইটেরিয়া রাখবেন আর কি। এই যে স্কলারশিপের একটা ম্যাপ দিচ্ছি আমি, সিএসসি টাইপ এ, সিএসসি টাইপ বি। আমি আগে যে স্লাইড গুলো বলছি সেটা রিক্যাপ করতেছি, আমার স্লাইড প্রেজেন্টেশন শেষের দিকে, জাস্ট আমি রিক্যাপ করতেছি আপনাদের জন্য মনে থাকে আর কি। যাতে আমি তো একটা লং টার্ম, প্রায় 1 ঘন্টার উপরে কথা বলছি, 1.5 ঘন্টা, এটা রিক্যাপ করতেছি যে আপনাদের কি কি ম্যাপ থাকবে, কি কি রাখা দরকার। সো এই যে স্কলারশিপ টাইপটা হচ্ছে 4টা, সিএসসি টাইপ এ, বি, আনথ্রু, ইউনিভার্সিটি স্কলারশিপ। তারপরে স্কলারশিপের নোটিশ গুলো কোথায় পাবেন কি, এটা একটা আপনি আহ, আপনাদেরকে আমি এখানে একটা বলছি, এলিজিবিলিটি কাভারেজ, ডেডলাইন গুলো, ফাইনাল চেক, এক্সট্রা। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। এবং সুপারভাইজারকে মেল করার সময় আপনারা কি ফলো করবেন, সেটা আমি একটা মানে ইজি স্টেপ বাই স্টেপ বলছি। রিসার্চ পেজ প্রিপারেশন নেবেন কিভাবে, রিকোয়েস্ট করবেন কিভাবে, অ্যাটাচমেন্ট কি, ক্লোজিং কিভাবে করবেন সুপারভাইজারকে, এটা আপনার মাথায় রাখবেন। এটা দেখলে আপনারা দেখবেন যে একটা মেল করার সময়
আপনারা অটোমেটিক আপনার কেয়ার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় মিস্টেক হচ্ছে আর কি। আমি যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করতেছেন তাদেরকে তাদেরকে বলবো যে আপনারা রাশ হবেন না, তাড়াহুড়ো করবেন না। এখন থেকে সময় নিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা আহ, আপনারা কমপক্ষে উম, 2 মাস হাতে সময় নিয়ে যদি নিজে নিজে চেষ্টা করে আপনার আশা করা যায় ইনশাল্লাহ আপনি স্কলারশিপ ঠেকাতে পারবেন। সো আপনি যখন থিঙ্কিং করবেন চায়নাকে নিয়ে, অবশ্যই আপনার স্কলারশিপ মানে অ্যাপ্লিকেশনের আগে আপনি 4টে জিনিসকে মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি কোন ডিগ্রিতে যাবেন, কোন রিসার্চ এরিয়ায় যাবেন, এবং কোন ইউনিভার্সিটি সুপারভাইজার, এবং কোন স্কলারশিপ গ্রুপটা হবে আপনি। সো এই স্টাডিটা আপনি মাথায় রাখবেন। আমি সবসময় একটা কথা বলি, দ্য কি ইজ নট সিম্পলি টু ফাইন্ড স্কলারশিপ, ফাইন্ড দ্য রাইট ইউনিভার্সিটি প্লাস রাইট সুপারভাইজার অ্যান্ড রাইট ফান্ডিং রোড। স্টাডি আর্লি, প্রিপেয়ার কেয়ারফুলি, অ্যান্ড অ্যাপ্লাই স্ট্র্যাটেজিক্যালি। বেস্ট অফ লাক। আজকে যারা এই দীর্ঘ সময় ধরে সেফটি স্কলারশিপ নিয়ে আমার কথা শুনলেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং পরম করুণাময় রব্বে কারিমের কাছে আপনি যদি দোয়া থাকবে দোয়া করি। যারা চায়নাতে যেতে চান বা অন্য কোথাও যেতে চান, আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর দীর্ঘায়ু কামনা করছি, এবং সফল একটা কেরিয়ার কামনা করছি। এবং আশা করি যে আজকের যারা এখানে এই লং টাইম ধরে আমার প্রেজেন্টেশন শুনলেন, তাদের মাঝখান থেকে অনেকেই 2027-এ চায়নাতে যাবেন, এবং খুব ভালো ফান্ডিং নিয়ে তারা ভালো রিসার্চ করে দেশ জাতি এবং দশকে আপনারা আহ, উজ্জ্বল করবেন। আপনাদের শুভকামনা থাকবে। আমার প্রেজেন্টেশন এ জি পর্যন্ত স্যার। ছিল। থ্যাংক ইউ। আপনাদের কোশ্চিন থাকলে আপনি আমাকে কোশ্চিন করতে পারেন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক একটি সেশনের উপহার দেওয়ার জন্য। প্রিয় অংশগ্রহণকারীরা, আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আমি আনমিউট করে দেবো। সো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আর স্যার হচ্ছে যারা প্রথম, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে খাবার দাবারের প্রবলেমের কথা, আসলে সেটা কিভাবে আসলে মেনটেন করতে হয় আচ্ছা, চায়নাতে তো। জি। থাইল্যান্ড নিয়ে অনেকের একটা কমন কোশ্চেন যে ওখানে খাবারটা কি থাকে, খাবারটা আদৌ। আচ্ছা, আমি কি স্লাইডটা এখন বন্ধ করে দিব, স্লাইড শেয়ারটা? স্যার ওপেন থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি স্লাইড আচ্ছা আচ্ছা তাহলে ওপেন থাক। আচ্ছা, আমি তাহলে রনি ভাই মনে কোশ্চেন করলেন। আহ, জি আহ, ভাইয়া। আমি আমি তাহলে ফার্স্ট যে অ্যান্সার দেবো। অনেকের চায়না নিয়ে একটা কমন যে চায়না তো সাপ ব্যাং খায়, এখানে হালাল খাবার পাওয়া যায় কিনা। আসলে তাদের জন্য সব ইম্পর্টেন্ট কথা হচ্ছে চায়নাতে প্রচুর প্রচুর পরিমাণে হালাল শপ আছে, এবং হালাল খাবার নিয়ে কোনো সমস্যা নেই। তবে যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনারা যেহেতু আপনাদের লং টাইম সুযোগ আছে, আপনি দুটো জিনিস শিখে যাবেন। 1 নাম্বার, ফার্স্ট রান্না করা, কুকিং করা। এটা শিখে যাবেন, এবং যাদের পক্ষে পসিবল তারা ড্রাইভিংটা শিখবেন। আপনার এই দুটো জিনিস এবং হার্ড হচ্ছে বাংলাদেশ থেকে যারা যায় তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে। দেখা যায় যে চায়নাতে আগে ল্যাঙ্গুয়েজ নিয়ে অত রেস্ট্রিক্টেড ছিল না, বর্তমানে রেস্ট্রিক্টেড। সো আপনারা এই তিনটা জিনিসকে গুরুত্ব দিবেন, হেলা করবেন না। আর কুকিং যেটা খাওয়ার, রনি ভাই কুকিংটাতে আসতেছি। এখানে আপনাকে মূলত চায়নাতে গেলে আপনাকে রান্না করে খাইতে হবে আর কি, নিজেকে। সো আপনি রান্নাটা শিখে যাবেন। আপুদের জন্য রান্না কোনো সমস্যা নেই, আপুরা তো রান্না করতে পারেন। ভাইয়ারা যারা আর কি, ভাইয়ারা রান্না শিখে যাবেন। আমার জন্য সুবিধা হয়েছে আমি রান্না করতে পারতাম আর কি। আর যেহেতু আমার ফ্যামিলি থাকতো শরীরে সমস্যা হতো না। আর আমি আগে থেকে রান্না করি আর কি, মানে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে আমি রান্না বান্না করতাম আর কি। সো আপনারা রান্না শিখবেন, এবং যাদের পক্ষে সম্ভব তারা গাড়ি চালানো ড্রাইভিংটা শিখে নেবেন। ইংলিশটা কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করবেন। এই তিনটা জিনিস আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে আপনার কেরিয়ার ইনশাল্লাহ। জি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের হ্যান্ড রেজ করেছেন তাসিন